এখন রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে কোর্স আউটলাইনটা তো মোটামুটি একটা আমরা ধারণা পেলাম। আর বইয়েরটাও যেটা বলতেছিলাম যে বইয়ের সফট কপিটা যদি আপনারা চান তাহলে এই সফট কপিটা ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দেওয়া যাবে। ওকে স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে স্যার ভালো হয়। স্যার গ্রুপে দিয়ে দিন স্যার, আমি ইয়া করে নেবো স্যার, ডাউনলোড করে নেবো। হ্যাঁ, সবাই ডাউনলোড করতে হবে, সবাইকে অ্যাড আগে করতে হবে স্যার, তাতে আমাদেরকে অ্যাড প্রথম করে কাজ দিন। হচ্ছে হলো ওই যে আজকের ক্লাস হ্যাঁ স্যার পারমিশন দিলে আমি অ্যাড করতে পারি। আমি পারমিশন দিয়ে দিছি। দিয়ে দিচ্ছি স্যার। এটা অ্যাড করে দাও। হ্যাঁ, পারমিশন দিয়ে দিছি। আপনি ক্লাসের ফাঁকে আমি কোনো ব্রেক দিলে বা ক্লাস যদি ব্রেক না দেই তাহলে ক্লাস শেষ হইলে সবাইকে আপনি অ্যাড করে দিবেন। সবাই অ্যাড হওয়ার পরে আমি ওটা আপলোড করে দিব। আচ্ছা ঠিক আছে স্যার। জি ঠিক আছে, ওকে। তাহলে লোগানের বই গেল, আমরা এতটুকু ওকে স্যার। বুঝলাম। তাহলে আমাদের ফার্স্ট লেকচার হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফাইনাইট এলিমেন্ট মেথড পার্ট 1। কারণ আরো পার্ট হবে এই লেকচারেরই, এটা আজকে শেষ হবে না এই চ্যাপ্টার। সো যদি আমরা বলি লোগানের বই যেহেতু বললাম, এই চ্যাপ্টারটার পুরো লেকচার লোগানেরও ফার্স্ট চ্যাপ্টার থেকেই রেফার করা আর কি, ওখান থেকেই আমরা কালেক্ট করছি এবং ওখান থেকেই লেকচারটা দিচ্ছি। ফার্স্টে যদি আমরা বলি যে ফাইনাইট এলিমেন্ট মেথডের যে কোর্সটা আমরা পড়তেছি, তাহলে প্রথমেই প্রশ্ন আসবে ফাইনাইট এলিমেন্টটা কি আসলে, হোয়াট ইজ ফাইনাইট এলিমেন্ট অথবা হোয়াট আর ফাইনাইট এলিমেন্টস। If a body is divided into an equivalent system of smaller bodies or units interconnected at points common to two or more elements, যেটাকে বলা হয় nodal points or nodes, and or boundary lines and or surfaces, তিনটা অপশন। অর্থাৎ বলা হচ্ছে যদি একটা বডিকে আমরা ডিভাইড করি, একটা বডি কি, এই যে এখানে একটা বিম দেখতে পাচ্ছি, আমরা জানি একটা ধরেন একটা বিম দুই পাশে হয়তো সাপোর্ট আছে, তো এটাকে পুরোটাকে আমরা কিন্তু একটা বিম বলি। তো এটা একটা সিঙ্গেল বডি। এখন এই সিঙ্গেল বডিকে আমরা যদি an equivalent system of smaller bodies এমন একটা সিস্টেমে ডিভাইড করি যে যাতে করে এটাকে স্মল স্মল বডিতে ভাগ করা যাবে। যেমন আপনারা যদি একটু জুম করে দেখতে পারেন, যদি মোবাইলে কেউ থাকেন, মোবাইলের স্ক্রিনে টাচ করে জুম করলে দেখবেন এই ফিগারটা, এখানে প্রত্যেকটা এই যে ব্লক দেখা যাচ্ছে ছোট ছোট বিমের গায়ে, এগুলো এক একটা মানে কি এটা কি শেপ, কিউব আকারের, 8টা বাহু যার, ঠিক আছে, 1 2 3 4 5 6, সরি 6টা বাহু, 8টা হচ্ছে নোড। হ্যাঁ, এইরকম এক একটা কিউব আকারের এলিমেন্টে ভাগ করা হয়েছে। এরকম অনেকগুলো কিউব নিয়ে আসলে বিমটা তৈরি, আমরা বলতে যাচ্ছি এরকম। তো এটা তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা একটা বডিকে একটা ইকুইভ্যালেন্ট সিস্টেমে নিয়ে যাচ্ছি, যে সিস্টেমে অনেকগুলো ছোট ছোট বডি মিলে আসলে এই বডিটা তৈরি হয়েছে। এখানে কি কি লজিক দিচ্ছি আমরা? ফার্স্ট লজিক দিচ্ছি ইন্টারকানেক্টেড এট পয়েন্টস কমন টু টু অর মোর এলিমেন্টস। এইসব বডিকে একে অপরের সাথে আবার যুক্ত হতে হবে। কোথায় যুক্ত হবে? at points common to two or more elements, যে পয়েন্ট গুলো দুই বা ততোধিক এলিমেন্টের জন্য কমন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে মাউস কার্সারটা আমি মুভ করাচ্ছি, এখানে দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় খেয়াল করেন পাশাপাশি দুইটা কিউব আছে না? এই পাশাপাশি দুইটা কিউবের মাঝখানে কিন্তু পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তাহলে এরা কিন্তু কমন পয়েন্ট, যে পয়েন্টটা আমার লেফট সাইডের কিউবেও আছে, রাইট সাইডের কিউবেও আছে, পাশাপাশি দুইটা কিউবে, তাহলে কমন পয়েন্ট পাচ্ছি। যেটা ঠিক কিভাবে চিন্তা করবেন, ধরেন পাশাপাশি দুইটা ইট যদি আপনি রাখেন, তাহলে দুইটা ইট পাশাপাশি থাকলে তাদের যে পাশের কোণাটা, ওখানে যে 4টা পয়েন্ট আছে, ওই 4টা পয়েন্টই দুইটা ইটের জন্য কমন না? বুঝা যাচ্ছে? দুইটা ইট পাশাপাশি কল্পনা করতে পারতেছেন না? আমরা যে ইটের গাঁথনি দেই, দেয়াল করি, মেশিনারি, দুইটা ইট যদি আমি পাশাপাশি রাখি,
মেশার নাই, ধরেন মাঝখানে মর্টার দেই নাই, পাশাপাশি দুইটা ইটকে আমরা একসাথে লাগিয়ে রাখেন, তাহলে এই দুইটা ইটের যে জায়গায় তারা একজন আরেকজনের সাথে অ্যাটাচ হয়েছে সেখানে কয়টা পয়েন্ট কমন বলেন তো? 4টা। চারটা। চারটা। চারটা কমন পয়েন্ট, চারটা, রাইট। তাহলে এই চারটা কমন পয়েন্ট মিলে কয়টা তল আছে, সমতল কয়টা? দুইটা স্যার, একটা একটা স্যার, একটা একটা না? একটা 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 না জি স্যার, সমতল? একটা একটা হ্যাঁ, একটা সমতল। যখন একটা স্যার। চারটা পয়েন্ট একসাথে লাগলো একটা সমতল, এটাই বোঝানো হচ্ছে। প্রথম যে ইয়াটা বলা হচ্ছে সেটা হচ্ছে কমন টু টু অর মোর এলিমেন্টস, দুইটা এলিমেন্ট বা তার বেশি এলিমেন্টে পয়েন্ট গুলো কমন হতে হবে যেখানে তারা ইন্টার কানেক্টেড থাকবে, একে অপরের সাথে যুক্ত থাকবে, যেগুলোকে বলা হচ্ছে নোড। ওই যে আপনারা একটু আগে বললেন চারটা পয়েন্টে কানেক্টেড, তার মানে ওই চারটাকে আমরা বলতেছি নোড বা নোডাল পয়েন্ট। ওই দুইটা ইট যে চারটা পয়েন্টে একে অপরের সাথে কানেক্টেড আছে, ওই চারটা পয়েন্ট হচ্ছে নোডাল পয়েন্ট অথবা নোড। এদেরকে আমরা অন্যভাবেও বলতে পারি, এরা একটা বাউন্ডারি লাইনে অথবা সারফেসে যুক্ত আছে। এই যে এখন আপনি বললেন একটা তল আছে সমতল, সেই সমতলটা হচ্ছে একটা সারফেস। তাহলে ওই সারফেসটা দুইজনের জন্যই কমন, যখন এই দুইটা একটা একটার সাথে লেগে যাচ্ছে তাহলে তারা কমন সারফেস দুইটাও ইটের জন্য। এবার আমাকে বলেন ওই যে চারটা পয়েন্ট, ওই চারটা পয়েন্টকে যদি আমি লাইন বানাই, যেমন দুইটা পয়েন্টকে আমরা যুক্ত করতে পারি একটা লাইন এঁকে, তাই না? এরকম কয়টা লাইন করা যাবে ওই চারটা পয়েন্ট দিয়ে, কেউ বলতে পারবেন? স্যার বুঝিনি স্যার প্রশ্নটা আবার স্যার, 4টা লাইন দিয়ে। প্রশ্নটা হচ্ছে এই যে দেখেন, আমি এই যে এখানে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টকেই তো আমি বলতেছি ইন্টার কানেক্টেড, এবং হুম। এইটা হচ্ছে সেই তলটা, সারফেস। এখন আমি যদি বলি লাইনের কথা, ধরেন এই যে এই জায়গায় এইটা একটা ইট, এই পাশে আরেকটা ইট, তাহলে এই জায়গায় এই যে পয়েন্ট গুলো দিয়ে লাইন যাচ্ছে কয়টা? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখান থেকে একটা লাইন যাচ্ছে না দুইটা পয়েন্টের মাঝখানে? আবার এই হ্যাঁ। ভার্টিক্যালি একটা লাইন যাচ্ছে, নিচে একটা চারটা। লাইন যাচ্ছে, চারটা স্যার, চারটা। ভেরি গুড। চারটা লাইন। তাহলে চারটা Sorry. লাইন যাচ্ছে, এই এদেরকে বলা হচ্ছে বাউন্ডারি লাইন। আমি বুঝাইতে পারছি? জি স্যার। আমি স্যার। এখানে তিনটা জিনিস ইন্ট্রোডিউস করছি আপনাদের সাথে, একটা হচ্ছে পয়েন্টস, তারপরে হচ্ছে লাইন, তারপর হচ্ছে সারফেস। ক্লিয়ার জিনিসটা? তাহলে যখন একজন একজনের সাথে যুক্ত হলো, লাইন তারা কোনটা হচ্ছে স্যার, লাইন point, কোনটাকে মিন করতেছি আমরা স্যার? লাইন কোনটাকে মিন এই যে করতেছি স্যার? এইটাকে এই এক একটা লাইনকে মিট করতেছি, চারদিকে যে বর্গক্ষেত্রের যে চারটা লাইন দেখা যাচ্ছে না, এই যে স্যার জয়েন্ট লাইনগুলো স্যার, জয়েন্ট লাইন গুলো আর কি। ধরেন এটা জয়েন্ট লাইন। 1, এটা 2, হ্যাঁ হ্যাঁ। এটা 3, এটা 4, তাহলে 1 2 এর যে লাইনটা হচ্ছে সেটা একটা লাইন, 2 3 একটা লাইন, 3 4 একটা লাইন, 4 1 একটা লাইন। একটু হোল্ড করেন।
আচ্ছা, তাহলে যেটা বুঝাতে চাচ্ছিলাম ওটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এই যে আমরা বলতেছি যে আমরা একটা বডিকে ইকুইভ্যালেন্ট সিস্টেমে ভাগ করব, তবে শর্ত থাকে যে এই ভাগ করার সময় তারা অবশ্যই যেসব পয়েন্টে কানেক্টেড আছে, ইন্টারকানেক্টেড, এই পয়েন্ট গুলো কমন হতে হবে, অর্থাৎ একজনের সাথে অ্যাটাচ হতে হবে, অথবা যে লাইন গুলো আছে তাই সেই লাইন গুলোকেও 2 বা ততোধিক এলিমেন্টে কমন হতে হবে, অথবা যে সারফেস আছে সেই সারফেস কেও কমন হতে হবে। আমরা কিন্তু তিনোটাই এখানে জাস্টিফাইড পেলাম। যদি আমরা পয়েন্টের কথা বলি, পয়েন্টও দুইজনের মধ্যে থাকতেছে যদি পাশাপাশি বলি। যদি আমরা লাইনের কথা বলি, বাউন্ডারি লাইন গুলো কমন। যদি সারফেসের কথা বলি, সারফেসটাও কমন। তখন the smaller bodies or units are called finite elements. এরকম যদি হয় তাহলে ওই স্মল এলিমেন্ট গুলোকে বলা হবে ফাইনাইট এলিমেন্ট। ক্লিয়ার? ফাইনাইট এলিমেন্টটা বুঝে গেছে? আমরা যে মেথডটা পড়তেছি ফাইনাইট এলিমেন্ট, তাহলে বুঝলাম যে আমরা একটা যে কোনো বডিকে এরকম ছোট ছোট স্মলার পার্টসে ভাগ করব, দেন আমরা অ্যানালাইজ করব, দেন আমরা তার রেসপন্স গুলো পাবো। তখন অ্যাজ এ হোল যখন পুরোটা পেয়ে যাব, দেন এই মেথডকে আমরা বলবো ফাইনাইট এলিমেন্ট মেথড। অর্থাৎ এতদিন আমরা শিখছি যে ধরেন এই বিমটার উপরে মাঝখানে লোড আছে, দেন আমরা সাপোর্টের রিঅ্যাকশন বের করলাম, বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করলাম, ওকে, শেষ। কিন্তু এই ধরনের এলিমেন্ট আমরা কখন করি? যখন আসলে স্ট্রেসের বিষয়টা জানতে হয়, হ্যাঁ, কোথায় টেনশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, এগুলো খুব সহজে এই ফাইনাইট এলিমেন্ট মেথডের দ্বারা দেখা যায়। এখন অনেক প্রশ্ন আসবে, স্যার আমরা কেন এত কাজ করব, এত কঠিন করে কেন দেখতেছি? এগুলোর উত্তর আমরা আস্তে আস্তে সামনে দিয়ে গেলে পাবো, কেন বা কখন ফাইনাইট এলিমেন্ট মেথডটা ইউজ করা হয়। আচ্ছা, the process of dividing a body into an equivalent system। আচ্ছা, এখন যে কথাটা সেকেন্ড লাইনে আছে সেটাও সেম উপরেরটাই, জাস্ট এখানে বলা হচ্ছে দ্য প্রসেস, অর্থাৎ এই যে প্রসেসে আমরা এটাকে ছোট ছোট ভাগে ভাগ করতেছি বা ফাইনাইট এলিমেন্টস এ ভাগ করতেছি একটা বডিকে, এই প্রসেসকে বলা হচ্ছে ডিসক্রিটাইজেশন। মনে থাকবে, ডিসক্রিটাইজেশন এই ওয়ার্ডটা কিন্তু খুব বেশি ইউজ হবে ফাইনাইট এলিমেন্টে। কোনটাকে স্যার বলে? অর্থাৎ আমাকে এই যে প্রসেসটা, আচ্ছা, আমি যে একটা বিমকে ছোট ছোট অনেকগুলো এলিমেন্টে ভাগ করলাম, ধরেন সাপোজ এখানে দেখে কি মনে হচ্ছে, এই যে এখানে যদি আমরা একটু ট্রাই করি গণার, আমরা কিন্তু গুনতে পারবো। সাপোজ এখানে আছে 10টা, এখানে আছে 50টা, তাহলে 10 গুণ 50, 500টা এলিমেন্ট আছে এই বিমের মধ্যে অ্যারাউন্ড সাপোজ। ঠিক আছে, এই যে 500টা এলিমেন্টে আমরা ভাগ করলাম পুরো বিমটাকে, এই প্রসেসকে বলা হয় ডিসক্রিটাইজেশন। বুঝা গেছে? জি স্যার। আর ভাগ করে যে ছোট ছোট এলিমেন্ট পাইছি সেই এলিমেন্টকে বলে ফাইনাইট এলিমেন্ট। ক্লিয়ার? ফাইনাইট এলিমেন্ট কি বলা যাবে? স্যার ভাগ করে যে ছোট ছোট আমরা সেকশন গুলো এলিমেন্ট গুলো পাচ্ছি সেটা হলো এলিমেন্ট, ফাইনাইট এলিমেন্ট, তাই না স্যার? সেটা ফাইনাইট এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই ফাইনাইট এলিমেন্ট। আর এই ফাইনাইট এলিমেন্টে ভাগ করার প্রসেসকে বলা হয় ডিসক্রিটাইজেশন। এখানে আমি বোল্ড করে দিছি। হ্যাঁ, the term finite elements are widely used in the finite element method। আর ফাইনাইট এলিমেন্ট এই কথাটা ফাইনাইট এলিমেন্ট মেথডেই সবচেয়ে বেশি ইউজ হয়। ওকে, আমরা বুঝলাম ফাইনাইট এলিমেন্ট কি জিনিস। এবার আসি হোয়াট ইজ ফাইনাইট এলিমেন্ট মেথড। ফাইনাইট এলিমেন্ট মেথডটা কি? এতক্ষণ দেখছিলাম ফাইনাইট এলিমেন্টটা কি, এবার দেখি ফাইনাইট এলিমেন্ট মেথডটা কি। The finite element method is a numerical method for solving problems of engineering and mathematical physics। তাহলে ফাইনাইট এলিমেন্ট মেথডের যে মেইন ডেফিনিশন সেটা হচ্ছে এটা একটা নিউমেরিক্যাল মেথড। এখন নিউমেরিক্যাল মানে কি এটা আমাকে বুঝতে হবে। নিউমেরিক্যাল মানে যদি বলি, আপনারা নিউমেরিক্যাল মেথড কিন্তু পড়ে আসছেন ম্যাথমেটিক্সে। আপনাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কয়টা ছিল? 1 2 3 4 সাধারণত এরকম থাকে, কারো কারো 3টাও থাকতে পারে। আপনারা কয়টা পড়ছেন মনে আছে? লেভেল 1 2 বা সেমিস্টার? তিনটা, তারপর নিউমেরিক্যাল একটা, 4টা। হ্যাঁ, নিউমেরিক্যাল একটা মেথড পড়ছিলেন না? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনারা Yes, নিউমেরিক্যাল মেথড জানেন। সেই নিউমেরিক্যাল মেথডে কি কি মেথড ছিল? ট্রাপিজয়েডাল রুল ছিল, মনে আছে? তারপরে এই ধরনের অনেকগুলো
সিমসনস 1/3 রুল ছিল, মনে আছে? স্যার নিউমেরিক্যাল মেথডে ছিল স্যার মানে সিম্পসন ক্ষুদ্র ছিল ক্ষুদ্র 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 হ্যাঁ ক্ষুদ্র 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 জিনিসকে ভাগ করা স্যার হ্যাঁ, নিউমেরিক্যাল এটার সাথে এই মেথড। কোর্সে মিল পাচ্ছেন? হ্যাঁ স্যার। তাহলে বুঝা গেছে নিউমেরিক্যাল মেথড কি। এই তো আপনার মনে আছে নিউমেরিক্যাল মেথড কি। নিউমেরিক্যাল মেথড আসলেই তাই, তো যে কোনো সেটা একটা লাইন এলিমেন্ট হোক, একটা এরিয়া এলিমেন্ট হোক, অথবা একটা ভলিউম এলিমেন্ট হোক, সবকিছুকে আসলে ছোট ছোট ভাগ করার মাধ্যমে যে প্রসেসটা, এই মেথডটা আসলে নিউমেরিক্যাল মেথড। তাহলে ফাইনাইট এলিমেন্ট মেথডটা এক ধরনের নিউমেরিক্যাল মেথড, ঠিক আছে, ফর সলভিং প্রবলেমস অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্যাল ফিজিক্স। তাহলে এটার আর আলাদা কোনো স্পেসিফিক ডেফিনিশন এখানে নাই। শারমিনা সুলতানা পিপনা হাত উঠাইছো, কিন্তু তুমি কিছু বলতে না পারলে হাত উঠায় লাভ কি? আগে মাইক্রোফোন ঠিক করো, তারপরে হাত উঠাইও। তাহলে আমরা বুঝলাম ফাইনাইট এলিমেন্ট মেথড যে ডেফিনেশন, সেটাতে মেইনলি ফোকাস করা হচ্ছে যে এটা একটা নিউমেরিক্যাল মেথড। এবার আসি টিপিক্যাল প্রবলেমস, এরিয়াস অফ ইন্টারেস্ট ইন ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্যাল ফিজিক্স দ্যাট আর সলভেবল বাই ইউজ অফ দ্য ফাইনাইট এলিমেন্ট মেথড include structural analysis, heat transfer, fluid flow, mass transport, and electromagnetic potential. অর্থাৎ ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে যেসব প্রবলেম সলভ করা হয় তার মধ্যে কিছু প্রবলেম হচ্ছে এগুলো, বেসিক আমরা যদি বলি এই 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস, যেমন এখানে একটা ফিগার দেয়া আছে, এটা আমরা ট্রাসের স্ট্রাকচার অ্যানালাইসিস দেখাইছি, জাস্ট ট্রাস বলা হচ্ছে। একটু আগে আমরা যখন লাস্ট পেজে দেখছি তখন বিম দেখছি। So structural every component can be analyzed by finite element method. আমরা জাস্ট একটা এক্সাম্পল এখানে ট্রাসের দিলাম, যে কোনো একটা ব্রিজ, বিল্ডিং, এভরিথিং ফাইনাইট এলিমেন্ট মেথড দিয়ে অ্যানালাইজ করা সম্ভব। সেটাই হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস পোরশনে যাবে, অর্থাৎ এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড। হিট ট্রান্সফার, এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রোপেলার, এটা ঘুরলে এখানে কিন্তু কিছু হিট জেনারেট হয়, স্ট্রেসও হয়। সো হিট ট্রান্সফার আমরা এখানে যারা মেকানিক্যাল ইন্টারেস্টেড, সো ফাইনাইট এলিমেন্ট মেথড শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং না, অন্যান্য ডিসিপ্লিনেরও ইন্টারেস্ট এটাতে আছে। ফ্লুইড ফ্লো, এটা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড। এখানে আমরা নিচে যেটা দেখতেছি যে এটা একটা ফ্লুইড, একটা সিলিন্ড্রিক্যাল টিউবের মধ্যে দিয়ে যদি পানি প্রবাহিত করা হয় তার প্রবাহটা কেমন হবে সেটাও আমরা ফাইনাইট এলিমেন্ট মাধ্যমে অ্যানালাইজ করা যায় নিউমেরিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে। সো ফ্লুইড ফ্লোতেও ফাইনাইট এলিমেন্টের অ্যাপ্লিকেশন আছে। সো এই প্রবলেমগুলো ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে আসলে সলভ করা যায়। এখন প্রশ্ন আসবে, why ফাইনাইট এলিমেন্ট মেথড? ফাইনাইট এলিমেন্ট মেথড কেন? সো এটার উত্তর আমরা যদি বলি, ফর প্রবলেমস ইনভলভিং কমপ্লিকেটেড জিওমেট্রিক্স, লোডিংস এন্ড ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এই তিনটা মেইন কারণ যার কারণে ফাইনাইট এলিমেন্ট মেথডটা আনতে হলো। এটার মানে কি? কমপ্লিকেটেড জিওমেট্রি যদি কমপ্লিকেটেড হয়, আমি এখানে কমপ্লিকেটেড জিওমেট্রি তেমন কিছু দেখাই নাই, বাট আমরা স্ট্রাকচার রিলেটেড যেহেতু আমাদের ইন্টারেস্ট, তো আমরা যদি বলি একটা সেকশন যদি সেটা কি না হয়, কোনো একটা রেগুলার সেকশন না হয়, একটা ট্রাপিজয়েড হলো, এই ধরনের কোনো ইরেগুলার সেকশন হলো, তখন কিন্তু তার অ্যানালাইসিসটা আমরা অন্য মেথড দিয়ে করলে অতটা অ্যাকুরেট পাবো না বা অতটা ফিজিবল হবে না। যার কারণে এই জিওমেট্রি যখনই কমপ্লিকেট হবে, ফাইনাইট এলিমেন্টের মাধ্যমে আমরা যদি সেটাকে ডিসক্রিটাইজ করি ছোট ছোট এলিমেন্টে, তাহলে সেটা মোর কারেক্ট হবে। হ্যাঁ, যার কারণে তখন এই কমপ্লিকেটেড জিওমেট্রি যদি হয় কোনো একটা স্ট্রাকচারের, তখন ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করতে হয়। লোডিং ধরেন একেবারে সেন্টারে আছে বা ইউরিয়াল আছে, তাহলে তো সমস্যা নেই, কিন্তু লোডিংটা যদি এরকম সিমেট্রিক না হয়, ইউনিফর্ম না হয়, তখন ফাইনাইট এলিমেন্ট মেথডটা ভালো কাজে দেয়। ম্যাটেরিয়াল প্রপার্টিজ এরও একটা বিষয় আছে, যেমন যদি একটা টোটাল স্ট্রাকচারের ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফারেন্ট হয়, সাপোজ আমার একটা পোর্শনের ম্যাটেরিয়াল প্রপার্টিজ একরকম, আরেকটা পোর্শনের ম্যাটেরিয়াল প্রপার্টিজ আরেক রকম, তখন এই ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে এই জিনিসটাকে মোর অ্যাকুরেটলি প্রেডিক্ট করা যায়, রেসপন্স গুলোকে।
তো এই ধরনের প্রবলেম থাকলে এটা অ্যানালাইটিক্যাল ম্যাথমেটিক্যাল সলিউশন দিয়ে করা সম্ভব না, তখনই আমাদেরকে নিউমেরিক্যালে যেতে হয়। তো এখানে দুইটা টার্ম আমি ইউজ করতেছি, একটা অ্যানালাইটিক্যাল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। আমরা যত কিছুই করে আসতেছিলাম এতদিন সবকিছু কিন্তু অ্যানালাইটিক্যাল ম্যাথমেটিক্যাল সলিউশন, ঠিক আছে? শুধু ওই নিউমেরিক্যালের ওই কোর্স ছাড়া আপনারা যত কিছু করছেন, স্ট্রাকচার 1 বলেন, 2 বলেন, 3 বলেন, 3 তে কিছু জিনিস আছে ফাইনাইট এলিমেন্টের সাথে রিলেটেড, সবকিছু ছিল একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্যাল বেসিস। আর এটাতে হচ্ছে নিউমেরিক্যাল বেসিস, যেখানে অনেক অ্যালজেব্রিক ইকুয়েশন আসে, সেগুলো সলভ করে জিনিসটা বের করা হয় ম্যাট্রিক্স এর মাধ্যমে। সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখানে অ্যানালিটিক্যাল সলিউশন যেহেতু বলা হয়েছে, অ্যানালিটিক্যাল সলিউশনের একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে। Analytical solutions are those given by a mathematical expression that yields the values of the desired unknown quantities at any location in a body. একটা বডির যে কোনো লোকেশনে আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ডেভেলপ করি এবং দেন সলভ করি, তখন সেটা অ্যানালিটিক্যাল সলিউশন হয়। আর নিউমেরিক্যালে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করা যাচ্ছে না। A total structure or physical system of interest and are thus valid for an infinite number of locations in the body. These analytical solutions generally require the solution of ordinary or partial differential equation. এখন analytical solution এর যে সমস্যা সেটা হচ্ছে analytical solution করলে অর্ডিনারি আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যখন পড়ছেন আপনারা এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, ordinary differential equation, ODE, PDE, partial differential equation, এগুলো সলভ করতে হয় অ্যানালিটিক্যাল যদি আমরা প্রসিডিউরে করি। কিন্তু নিউমেরিক্যালে কিন্তু এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় না। তো একটা যদি সিম্পল স্ট্রাকচার হয় তখন তার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা সহজ, কিন্তু কমপ্লিকেটেড জিওমেট্রি হলে, লোডিং যদি আনসিমেট্রিক হয়, ম্যাটেরিয়াল প্রপার্টিজ যদি কমপ্লিকেটেড হয়, বা যদি আমাদের সমান না হয়, ডিফারেন্ট হয়, তখন কিন্তু এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে এটাকে সলভ করা সম্ভব না, যার কারণে আমাদেরকে নিউমেরিক্যালে চলে যেতে হয়। Hence we need to rely on numerical method. তো আমাদেরকে নিউমেরিক্যাল মেথডের উপর রিলাই করতেই হবে। তো নিউমেরিক্যাল মেথড অনেক আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে এই ফাইনাইট এলিমেন্ট মেথড ফর অ্যাকসেপ্টেবল সলিউশন। সলিউশনটাকে অ্যাকসেপ্টেবল করতে। আচ্ছা, the finite element formulation of the problem results in a system of simultaneous algebraic equation for solution. তাহলে finite element formulationটা কিভাবে হয়? অ্যানালাইটিক্যাল সলিউশন তো বুঝলাম, অর্ডিনারি আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করা হয়। তাহলে ফাইনাইট এলিমেন্টটা আবার কি দিয়ে সলভ করা হয়? ফাইনাইট এলিমেন্ট প্রবলেমটা সলভ করা হয় সিস্টেম অফ সিমিলটেনিয়াস অ্যালজেব্রিক ইকুয়েশন সলিউশন। অ্যালজেব্রিক আর ডিফারেনশিয়ালের মধ্যে পার্থক্য আছে। অ্যালজেব্রিক ইকুয়েশনে কোনো টু দি পাওয়ারে যেতে হচ্ছে না আমাকে ফার্স্টের দিকে, হ্যাঁ, ডিফারেনশিয়ালে যেতে হচ্ছে না, কোনো কারো সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হচ্ছে না, জাস্ট এটা অ্যালজেব্রিক একটা ইকুয়েশন। আমরা যেমন যেটা পড়ে আসছিলাম x y z দিয়ে লেংথি প্রসিডিউর, যার কারণে আমরা আসলে ম্যানুয়ালি এটা সলভ করতে পারি না। আমাদেরকে সলভ করতে হলে কম্পিউটার সাহায্য নিতেই হবে। একটু পরে আমরা এই কথাগুলো আসবো। এটাই বলতেছে rather than requiring of differential equation। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন না লেগে আমাদের এখানে লাগছে হচ্ছে algebraic equation. The numerical methods yield approximate values of the unknowns at discrete numbers of points in the continuum. আমরা তিনটা দেখলাম, তিনটাকে কন্টিনিউয়াম বলতে পারি, হ্যাঁ, এবং ডিসক্রিট নাম্বার অফ পয়েন্টস, যেগুলো পয়েন্টগুলো আছে ডিসক্রিট নাম্বার বলা যায়। এই মেথডগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয় ওই জয়েন্ট গুলোতে, এটাই হচ্ছে সুবিধা। আমরা ওই যে বলছিলাম না দুইটা এলিমেন্ট একজন আরেকজনের সাথে কানেক্টেড, এই কানেক্টেড করার কারণে আমরা খুব সুবিধা পাই একটা। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আমাদের কাছে, যে দুইটা নোড যে কানেক্টেড যখন আমি বলে ফেলবো তখন আমাকে বুঝে নিতে হবে দুইটা নোডের রেসপন্স একই রকম হবে। বাম পাশের, আমি যদি একটু আগে কথাটা বলি, আমি ইটের কথা বলতেছিলাম, দুইটা ইটকে যদি আমি পাশাপাশি সামহাউ গ্লু দিয়ে বা যেটা দিয়ে হোক লাগাই দিতে পারি, তখন আসলে ওই
পয়েন্টগুলো, 4টা পয়েন্টের কথা বলছিলাম, সেই পয়েন্টের রেসপন্স গুলো একই রকম হবে দুইটা এলিমেন্ট। প্রথমবার পয়েন্ট 1 ইঞ্চি উপরের দিকে ওঠে, তাহলে বাম পাশের এলিমেন্টের জন্য উঠবে, এলিমেন্টের জন্য। সো এই জিনিসগুলো, এই কম্প্যাটিবিলিটি ইকুয়েশন বা এই ধরনের জিনিসগুলো সামনে আসবে, আস্তে আস্তে আমরা যখন সলভ করব এগুলো ক্লিয়ার হবে। সো এটাই আমাকে একটা সুবিধা দিচ্ছে আসলে অ্যালজেব্রিক ইকুয়েশনটা সলভ করার জন্য, যেটা আমি যখন ডিফারেন্সিয়াল বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল সেখানে পাই। আচ্ছা, দিস নিউমেরিক্যাল মেথডস যেটা বললাম, ইন দ্য ফাইনাইট এলিমেন্ট মেথড, instead of solving the problem of the entire body in one operation, we formulate the equations for each finite element and combine them to obtain solutions for the whole body. এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এলিমেন্টের বেসিকটা এখানে বোঝায়। আমরা এতদিন কি করতাম, একটা বিমের উপর লোড আছে, সেই বিমটাকে আমরা এক ইয়াতেই সলভ করে ফেলতাম, তার রিঅ্যাকশন বের করে ফেলতাম, বেন্ডিং মোমেন্ট, ডায়াগ্রাম সব করে ফেলছি। বাট ফাইনাইট এলিমেন্ট মেথডে এই কাজটাকে আমরা অনেক লেংদি করে করব। ঠিক আছে, কিভাবে? পুরো বডিকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করব, প্রত্যেকটা বডির জন্য ইকুয়েশন তৈরি করব, দেন সব ইকুয়েশনকে আমি একসাথে করে পুরো বডির জন্য করব, দেন আমার এই জিনিসটা সলভ হবে। এইটাই হচ্ছে ফাইনাইট এলিমেন্টের প্রসিডিউর। যদি প্রশ্ন আসে স্যার কেন এত কষ্ট করবো, ওই যে আবার একই কথা, আমরা তো জেনারেল বিমের জন্য এই কষ্টটা করছি না, আমরা জেনারেল বিম দিয়ে শিখতেছি হয়তো। আমি একটু আগে যে বিমটা আপনাদেরকে দেখালাম, সিম্পল একটা বিম, ওই বিমের ক্ষেত্রে আমরা রিঅ্যাকশন বের করার জন্য বা বেন্ডিং মোমেন্ট বা শিয়ার ফোর্স বের করার জন্য কিন্তু ফাইনাইট এলিমেন্ট মেথড করার দরকার নাই। যে জিনিসটা আমরা ওই মেথড গুলাই পাই না, সেগুলো বের করার জন্য করতে হবে। যেমন স্ট্রেস, আমি যদি দেখতে চাই, একেবারে একটা পুরো ভিজুয়ালাইজেশন দেখতে চাই যে একটা বিমের মধ্যে কোথায় কি রকম স্ট্রেস ডেভেলপ করতেছে, কোথায় কম্প্রেশন হচ্ছে, কোথায় টেনশন হচ্ছে, কম্প্রেশনটা কতটুকু পর্যন্ত হচ্ছে, টেনশনটা কত হচ্ছে, এগুলো কিন্তু সুন্দর করে কালার হয়ে ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে এই যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আমাদেরকে দেখায়। ইটার দিয়ে দেখায় স্যার না, এইসব কারণে ইটার দিয়ে দেখায় না। হ্যাঁ, আসবো আমরা ইটাপস এর কথা একটু পরে। ইটাপস এরও বেসিক ওই এটা নীল আছে ওটা, বাট ইটাপস পুরোপুরি ফাইনাইট মেথডে ইউজ করে না যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে ফাইনাইট এলিমেন্ট করতে বলি। আচ্ছা, কথা বোঝা গেছে? আছে না, আপনি ইটাপস যখন একটা বিম, হ্যাঁ, আমরা যখন বিম কলাম করি, আমরা কিন্তু একটা নোট, যেমন নিচতলা থেকে দোতলার কলাম কানেক্ট করি, একটাই কলাম তৈরি হয়ে যায় না, একটাই কলাম তৈরি হয়ে যায়। আমি যদি ওই কলামকে আর সাবডিভাইড না করি, তখন কিন্তু সে ফাইনাইট এলিমেন্ট হইল না। বুঝা গেছে? ইটাপস কিন্তু পুরোপুরি ফাইনাইট এলিমেন্ট ইউজ করতেছে না, ফাইনাইট এলিমেন্টের একটা বেসিক ইউজ করে, যেমন ডিরেক্ট স্টিফনেস মেথড দিয়ে সে করে, যেটা আপনারা লাস্ট সেমিস্টারে স্ট্রাকচার 3 তে একটা মেথড করার কথা, স্টিফনেস মেথড। আমি জানি না করে আসছি স্যার, স্টিফনেস ম্যাট্রিক্স। স্টিফনেস মেথডের আরেক, হ্যাঁ, স্টিফনেস ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স, আর মেথডের নাম হচ্ছে স্টিফনেস মেথড। স্টিফনেস মেথডের একটা পার্ট হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। জি স্যার। হ্যাঁ, তো ওইরকম ডিরেক্ট স্টিফনেস মেথড আছে একটা, ওই যখন আমরা পার্ট বাই পার্ট করি, তো ওই মেথডটাই আসলে সব সফটওয়্যার মেইনলি ফলো করে সলিউশন করার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যখন ফাইনাইট এলিমেন্টের কথা বলাতে ইটাপস এর কথা আনছেন, তখন আমি এই জন্যই বলতেছি যে ইটাপস কিন্তু ফাইনাইট এলিমেন্ট করতেছে না। আপনি তো ইটাপস কে বলেন নাই যে ওই কলামটাকে আপনি ধরেন 20টা ভাগ বা 10টা ভাগে ভাগ করছেন, আপনি কিন্তু করেন না। আপনি ডিরেক্টলি নিচের নোট থেকে দোতলার নোটকে কানেক্ট করে একটা কলাম তৈরি করেন, তাই না? জি স্যার। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, ওখানে কিন্তু আপনি কলামটাকে সাবডিভাইড করেন নাই। আপনি যখন সাবডিভাইড করবেন, ছোট ছোট এলিমেন্ট হবে, তখনই সেটা ফাইনাইট এলিমেন্ট হবে, তার আগ পর্যন্ত না। কারণ আপনি যখন ফাইনাইট এলিমেন্টের ডেফিনেশনটা পেয়ে গেছেন, অর্থাৎ এইসব সফটওয়্যার দিয়ে তাহলে কি করা যায়, ফাইনাইট এলিমেন্ট করে ছোট ছোট করেও করা যায়, আবার নরমালিও করা যায়। বাট আমরা ফাইনাইট এলিমেন্ট বলতে আসলে যেটা বুঝি, স্পেসিফিক, মোর ইন ডেপথে ঢুকতে হয়, ওই জিনিসটা ইটাপস অত ভালো করে করা যায় না। ওটার জন্য অন্য সফটওয়্যার আছে, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, জি স্যার, ওই সফটওয়্যারটা আমরা দেখব না স্যার? আচ্ছা, বা নাম জানবো? হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার সেফ স্যার, সেফ। হ্যাঁ, বলেন, কে বলছিলেন বলেন? ওই সফটওয়্যার কি না, সফটওয়্যার
শোনা যাচ্ছে না, আমার নেট স্লো, আপনাদের স্লো কোনো একটা হবে, আমার নেটও স্লো হতে পারে। আমি শুনতে পাইনি, আবার বলেন কি বলছেন। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ব্রিফলি দ্য সলিউশন ফর স্ট্রাকচারাল প্রবলেম। এখন আসি যে আমরা যে ফাইন্ড এলিমেন্ট মেথডের কথা বললাম, এটা থেকে যে আমরা প্রবলেম সলভ করব, তো এটা দিয়ে স্ট্রাকচারাল প্রবলেমও সলভ করা যাবে, আবার নন স্ট্রাকচারাল প্রবলেমও সলভ করা যাবে। দেখেন, এই 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম সলভ করা নিয়ে বলছে, আর 5 নম্বরটা হচ্ছে নন স্ট্রাকচারাল প্রবলেম নিয়ে। তার মানে আমরা এতদিন মানে মানে ফাইন্ড এলিমেন্টটা শুধুমাত্র স্ট্রাকচারাল এর জন্য হবে যে তা না, এটা অনেকে ইউজ করে, যেমন ডাক্তাররাও কিন্তু ফাইন্ড এলিমেন্ট মেথড অনেক কিছু ইউজ করে। ওরা যে হাড্ডি বা আমাদের যে বোন গুলো আছে, বোনের মধ্যে কোথায় ফ্র্যাকচার হয়েছে, স্ট্রেস কোথায় কতটুকু, এগুলোর জন্য কিন্তু ফাইন্ড এলিমেন্ট মডেলিং করা যায়। সো এটা অনেক ভাস্ট একটা টপিক, ফাইন্ড এলিমেন্ট মেথডটা। তো যদি আমরা শুধু স্ট্রাকচারাল কথা বলি, তাহলে the solution for structural problem typically refers to determining the displacement at each node and the stresses within each element, making up the structure to applied force. তাহলে এটা refers to determining displacements at each node। আমরা দুইটার কথা বললাম পাশাপাশি, তাদের ইন্টারকানেক্টেড পয়েন্ট হচ্ছে 4টা। এই 4টা পয়েন্টকে আমরা বলবো এক একটা নোড। তাহলে এই প্রত্যেকটা নোডের ডিসপ্লেসমেন্ট বের করাটাই আসলে স্ট্রাকচার প্রবলেমের আসল সলিউশন। সলিউশন বলতে আমরা যেটা বুঝি স্ট্রাকচার প্রবলেম হচ্ছে ওই নোডগুলোতে ডিসপ্লেসমেন্ট বের করা। বুঝা গেছে? ওই নোডের ডিসপ্লেসমেন্ট বের করলেই আমরা বলবো যে স্ট্রাকচারালি ওই প্রবলেমটা সলভ হয়েছে। জাস্ট একটা বেসিক্যাল একটা ধারণা নেন। এবং স্ট্রেসেস উইদিন ইচ এলিমেন্ট, এবং প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কতটুকু স্ট্রেস ডেভেলপ করছে, এই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলতে স্ট্রাকচারালি সলভ। তাহলে ফাইন্ড এলিমেন্ট মেথড দিয়ে দুইটা জিনিসের উপর ফোকাস করা হচ্ছে, একটা হচ্ছে নোডের ডিসপ্লেসমেন্ট আর একটা এলিমেন্টের স্ট্রেস। আমার কথাটা বোঝা গেছে নাকি? দেখেন এই লাইনের সাথে মিল আছে নাকি? ডিসপ্লেসমেন্ট কার? নোডে। প্রত্যেকটা নোডের ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। আমার এই কথাটা কিন্তু যে আমরা সামনের দিকে যখনই অঙ্ক করব এই কথাটা খাটতেছে। আমরা প্রত্যেকটা অঙ্কে আমরা ডিসপ্লেসমেন্ট যদি চেয়ে থাকে যে পুরো সলভ করতে বলে আমাদেরকে এটা বের করতে হবে, আর যদি আমাদের স্পেসিফিক কিছু চায় তখন শুধু ওইটা বের করবো। কিন্তু স্ট্রাকচারালি সলভ করা মানে হচ্ছে নোডের ডিসপ্লেসমেন্ট বের করা আর এলিমেন্টের স্ট্রেস বের করা। এটা বুঝা গেছে নাকি বলেন? নোড কোনটা? যেসব পয়েন্টে তারা কানেক্ট ছিল, দুইটা ইট যে পাশাপাশি কানেক্ট আছে, ওই 4টা পয়েন্টের হচ্ছে 4টা নোড। তো 4টা নোডের ডিসপ্লেসমেন্ট কত, এই ভ্যালুটা যদি আমি বের করি তাহলে স্ট্রাকচারে সলভ। এবং এই যে দুইটা ইট হচ্ছে এক একটা এলিমেন্ট, বাম পাশের ইট একটা এলিমেন্ট, ডান পাশের ইট একটা এলিমেন্ট। তো এই দুইটা এলিমেন্টের আবার স্ট্রেস কত, এই দুইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলবো স্ট্রাকচারালি এটা সলভ হয়েছে। আর নন স্ট্রাকচারাল প্রবলেমের ক্ষেত্রে কি হচ্ছে, the nodal unknowns may for instance be temperature or fluid pressure। ওখানে তো নোডাল আননোন ছিল ডিসপ্লেসমেন্ট, আর নন স্ট্রাকচারাল প্রবলেমে নোডাল আননোন কি? টেম্পারেচার অথবা ফ্লুইড প্রেসার। যেমন ওয়াটারের যে প্রবলেমটা আমরা দেখালাম, তাহলে এরকম একটা ওয়াটারের বডির সাথে একটা ওয়াটার বডি যদি করা হয় তখন আমরা বলবো যে তার ফ্লুইড প্রেসারটা কত, পার্থক্য কত নোডাল পয়েন্ট গুলোতে। অথবা যদি আমরা ওই যে হিট ট্রান্সফারের কথা বলি, যেমন একটা প্রোপেলার দেখতেছিলাম, সো ওই প্রোপেলারটাকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করি, এলিমেন্টে ভাগ করি, তাহলে ওইরকম একটা নোডের আমরা তখন হিটটা বের করবো, টেম্পারেচার কত বের করবো। তো এটা ডিপেন্ড করে আমরা কি সলিউশন করতে চাচ্ছি সেটার উপরেই বেসিস করে এটা আমাদের হতে হবে।
আচ্ছা, এতটুকু বুঝা গেছে? বুঝতে কষ্ট হচ্ছে কারো? সবাই আছেন? জি স্যার, আসি স্যার, অনেক ভালো বুঝতেছি। জি স্যার, আছে স্যার। তাহলে এতক্ষণ আমরা আসলে কি কি পড়লাম একটু আমরা একটু সামারি করে ফেলি এতটুকুর মধ্যে। প্রথমে আমরা দেখলাম ফাইনাইট এলিমেন্টটা কি। জি স্যার। হ্যাঁ, ফাইনাইট এলিমেন্ট হচ্ছে একটা বডিকে যদি ইকুইভ্যালেন্ট একটা সিস্টেম ছোট ছোট বডিতে ভাগ করি, যে বডিগুলোর মধ্যে ইন্টারকানেক্টেড নোড থাকবে, অথবা ইন্টারকানেক্টেড লাইন থাকবে, বাউন্ডারি লাইন থাকবে, অথবা ইন্টারকানেক্টেড সারফেস থাকবে, এই তিনটার যে কোনো একটা থাকতে পারে। তখন সেই এলিমেন্ট ছোট ছোট যে বডিতে ভাগ করছে, ছোট বডি গুলোকে বলবো হচ্ছে এলিমেন্ট, ফাইনাইট এলিমেন্ট। আর এই যে প্রসেসে আমরা ভাগ করব, এই প্রসেসকে বলে ডিসক্রিটাইজেশন। দেন আমরা দেখলাম ফাইনাইট এলিমেন্ট মেথডটা কি। মেথড হচ্ছে একটা নিউমেরিক্যাল মেথড। দেন ফাইনাইট এলিমেন্টটা নিউমেরিক্যাল মেথড। দেন আমরা দেখতেছি কেন ফাইনাইট এলিমেন্ট করব, ওয়াই, সেটাই আমরা এতক্ষণ দেখলাম যে ফাইনাইট এলিমেন্ট আমরা করব যে তিনটা কারণ এখানে দেখানো হয়েছে। যদি জিওমেট্রির মধ্যে কমপ্লেক্সিটি থাকে, কমপ্লিকেটেড জিওমেট্রি হয়, লোডিং যদি কমপ্লিকেটেড হয়, ম্যাটেরিয়াল প্রপার্টিজ যদি সিমেট্রিক না হয়, বা আমরা যদি বলি প্রিজমেটিক না হয়, তখন এই ফাইনাইট এলিমেন্ট মেথডটা আমাদেরকে ইউজ করতে হচ্ছে। এবং ফাইনাইট এলিমেন্ট মেথডে আমরা যেটা বের করি লাস্টে সলিউশনের ক্ষেত্রে, স্ট্রাকচারাল প্রবলেমও সলভ করা যায়, নন স্ট্রাকচারাল প্রবলেমও সলভ করা যায়। স্ট্রাকচারাল প্রবলেম সলভ করলে আমরা ওই নোড যেগুলো বলতেছিলাম, সেই নোডে আমরা ডিসপ্লেসমেন্ট বের করব এবং এলিমেন্টের স্ট্রেস বের করব। আর যদি নন স্ট্রাকচারাল প্রবলেম হয়, তখন আমরা নোডের ওই আননোন গুলো, তখন আর ডিসপ্লেসমেন্ট থাকবে না, তখন আননোন গুলো হবে হয় টেম্পারেচার অথবা ফ্লুইড প্রেসার বা এই ধরনের কিছু। এবার আমরা আসি ব্রিফ স্টোরি অফ এফইএম। আমরা মনে একটা ছোট একটা ব্রেক দেই। জি স্যার। হ্যাঁ, আমরা এর পরে ব্রিফ হিস্টরি অফ এফইএম শুরু করে আজকের ক্লাসের শেষ পর্যন্ত করব। 10 মিনিটের একটা break, ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। জি স্যার। আচ্ছা। জি স্যার। এখন বাজে হচ্ছে কত? 34। 7:34। ওকে, 7:45 তাহলে শুরু করব। 7:45, ঠিক আছে? 46 শুরু করবো স্যার, 10 মিনিট হলো স্যার। আচ্ছা, ঠিক আছে, 46।
আচ্ছা, সবাই আসছেন? জি স্যার। ওকে, তাহলে শুরু করতেছি আমরা আবার। So brief history of finite element method. আমরা যদি একটু brief historyটা দেখি finite element method এর। The modern development of the finite element method began in the 1940s in the field of structural engineering with the work of Renikoff in 1941 and McHenry in 1943, who used a lattice of line, that is one-dimensional elements, bars on beams, for the solution of stresses in continuous solids. তাহলে সর্বপ্রথম এই মডার্ন আমরা যে ফাইনাইট এলিমেন্ট মেথড গুলো দেখতেছি এটা 1940s এ শুরু হয়েছিল, 1941 এ স্পেসিফিক করে বললে রেনিকফের প্রথম তার ওয়ার্ক থেকে, এবং সেটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এই ছিল। আমরা যদিও দেখতেছি ফাইনাইট এলিমেন্ট অনেকগুলো ইয়াতে ইউজ করা যায়, বাট স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এটা আসলে উৎপত্তি হয়েছিল। এবং প্রথম যে কাজটা করা হয়েছে সেটা ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট নিয়ে করা হয়েছে, এবং সেই ওয়ান ডাইমেনশনাল এলিমেন্টের স্ট্রেস বের করা হয়েছিল একটা কন্টিনিউয়াস সলিডে। এখন ওয়ান ডাইমেনশনাল মানে কি? আমরা যদি একটা বিমের কথা বলি, একটা বিম আসলে জেনারেলি যদি বলি রিয়েল একটা বিমের ডাইমেনশন কয়টা? একটা বিমের ডাইমেনশন স্যার হ্যাঁ, দুইটা স্যার, দুইটা। 2D হলে দুইটা স্যার, আর 3D হলে তিনটা। তিনটা। হ্যাঁ ওইটাই, মানে রিয়েল তো আর 2D না, রিয়েলটা কি? 3D কোন 3D স্যার, রিয়েল 3D। 3D তে কাজ করে, তিনটা রিয়েল হচ্ছে 3D। তাহলে তিনটা ডাইমেনশন, বিমের ডাইমেনশন তিনটা। তিনটা। একটা ক্রস সেকশনে হচ্ছে, হ্যাঁ ক্রস সেকশনে উইডথ আর হাইট আছে, আবার লেংথ আছে হচ্ছে লংগিটিউডিনাল সেকশনের মধ্যে আমরা লেংথটা পাই। আর আসলে বিমটা হচ্ছে তিনটা ডাইমেনশন। এখন যদি বিমটাকে আপনি একটা ডাইমেনশনে কল্পনা করতে চান, করা যাবে না? শুধু তল থাকবে আর কি স্যার। স্যার কোনটা থাকবে না বলো তো? সারফেসটা থাকবে আর কি, টপ ভিউটা থাকবে আর কি স্যার, বাস এলিভেশন থাকবে। হ্যাঁ, মানে আমাকে বলেন লেংথ উইডথ দৈর্ঘ্য প্রস্থ থাকবে, লেংথ আর উইডথ স্যার। না, ওয়ান ডাইমেনশনাল তো ওয়ান ডাইমেনশন মানে কি? শুধু লেংথ। হ্যাঁ জি স্যার। শুধু লেংথ। কল্পনা করতে পারতেছেন যে তখন আসলে 1941 সালে আর 43 সালে এরা কি করছিল? এই কাজটা করছিল। জি স্যার। বুঝে গেছে? ওরা সিম্পলিসিটির জন্য উইথ আর হাইট কে কনসিডারেশনে আনে নাই, কারণ তারা মাত্র শুরু করতেছিল একটা নতুন মেথড। তখন তারা কি করছে, ধরেন বিমটার লেংথ হচ্ছে 10 ফিট, ওকে, এই 10 ফিটকে একটা লাইন এলিমেন্ট চিন্তা করে এটাকে ছোট ছোট ভাগ করছে, ভাগ করে এটার স্ট্রেস বের করছে। এই ছিল তাদের তখনকার কাজ ফাইনাইট এলিমেন্টের ইনিশিয়াল স্টেপে, মানে শুরু স্যার, কিন্তু হ্যাঁ তখন মাত্র থিওরিটা শুরু হলো, ফাইনাইট এলিমেন্ট মেথডের স্টার্ট হলো মাত্র এই তাদের মাধ্যমে, রেনিকফের মাধ্যমে 1941 সালে। ওয়ান ডাইমেনশন সে চিন্তা করলো যে বিমটাকে ওয়ান ডাইমেনশন হিসেবে কল্পনা করে আমরা এটার স্ট্রেস বের করতে পারি কিনা, সেটা করছিল। আর in a paper published in 1943 but not widely recognized for many years, আরো একটা পেপারের কথা বলতেছি 1943 সালের, যেটা অনেকদিন ধরেই আসলে রিকগনাইজ করা হয় নাই, মানে মানুষ আসলে একটা কথা জানতো না। সেটা হচ্ছে এখানে যে 1 2 3 দেখতেছেন না, 1 2 এটা কি জানেন আপনারা? তো ফাইনাল ইয়ার সাইটেশন স্যার, সাইটেশন। হ্যাঁ সাইটেশন, ভেরি গুড। সাইটেশন আপনারা নিশ্চয়ই আপনাদের রেডি করতেছেন, সেখানে সাইটেশন তো এটা সেট ওয়ে হয় ব্র্যাকেটে নাম্বার অথবা এভাবে নাম্বারিং করে লাস্টের নাম্বার থেকে। এই সাইটেশনটা পুরোপুরি ওই ইয়া থেকে নেয়া আর কি, আসলে লোগানের বই থেকে। তো লোগানের বইয়ের লাস্টে আপনি রেফারেন্স গেলে এদের পুরো ডিটেইলসটা পাবেন, লোগানের বইয়ের লাস্টে এগুলো দেয়া আছে। ওকে, তো করেন্ট নামে যে ব্যক্তি, তিনি একটা প্রপোজ করছিল setting up the solution of stresses in a variational। তারা সে যেহেতু সে একাই করছে এটা, সে প্রপোজ করছে একটা সলিউশন স্ট্রেসের ভেরিয়েশনাল ফর্মে,
Then he introduced piecewise interpolation or shape function. খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফাইনাইট এলিমেন্ট মেথডে। আমরা যখন অঙ্ক করতে যাব এটা সম্পর্কে আপনারা আরো ক্লিয়ারলি জানবেন। সেটা হচ্ছে শেপ ফাংশন। আমরা বর্তমানে এটাকে শেপ ফাংশন বলে, এটাকে ইন্টারপোলেশন ফাংশনও বলা হয়। Over triangular subregions, making up the whole region as a method to obtain approximate numerical solution. অর্থাৎ প্রথম শেপ ফাংশনের আইডিয়াটা সেই আনলো যেটা এখন ব্যবহার করা হচ্ছে। In 1947 পরে 1947 সালে লেভি নামক একজন সায়েন্টিস্ট বা প্রফেসর হবেন, তিনি ডেভেলপ করলো কি ফ্লেক্সিবিলিটি অথবা ফোর্স মেথড, যে মেথডটা আপনারা গত সেমিস্টারে স্ট্রাকচার 3 তে পড়ার কথা। ফ্লেক্সিবিলিটি মেথড পড়ানো হয়েছিল? হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি মেথড জি স্যার। স্যার পড়ানো হয়েছে স্যার ফ্লেক্সিবিলিটি। জি স্যার। পড়ানো মনে হয় ফ্লেক্সিবিলিটি, যে ফ্লেক্সিবিলিটি মেথডটা আবিষ্কার হয়েছে তাহলে কত সালে দেখেন। তখন হয়তো আমরা পড়ানোর সময় এটা আসলে ডিটেইলস বলি না, এটা ফাইনাইট এলিমেন্টে এসে বলা হচ্ছে যে লেভি নামক একজন সিভিল ইঞ্জিনিয়ার বা যেই হোক, তিনি 1947 সালে প্রথম এই মেথডটা আবিষ্কার করেন। দেন তিনি আবার 1953 সালে স্টিফনেস মেথড আবিষ্কার করেন। স্টিফনেস অর ডিসপ্লেসমেন্ট মেথড হচ্ছে তার মাধ্যমে আসছে। তো এই মেথডটাও কিন্তু স্ট্রাকচার 3 তে পড়ানো হচ্ছে, স্টিফনেস মেথড। ফ্লেক্সিবিলিটি আর স্টিফনেস দুইটাই লেভির মাধ্যমেই আসছে। এগুলো তো বর্তমানে খুব ভালো ব্যবহার হয়। তবে সমস্যা যেটা দাঁড়াইছিল আপনারা করতে গিয়েও জানবেন, however his equations were cumbersome to solve by hand. কিন্তু আপনারা জানেন স্টিফনেস মেথডে স্টিফনেস ম্যাট্রিক্স রেডি করতে হয়। স্টিফনেস ম্যাট্রিক্সটা কিন্তু হাতে সলভ করা কঠিন হয়ে যায় যখন আমরা 2/2 এর বেশি চলে যাই। 3/3 পর্যন্ত করা যায়, কিন্তু 4/4 ম্যাট্রিক্স এটা হাতে সলভ অনেক করা ক্লান্তি স্যার, অনেক বড় হয়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি স্যার। হ্যাঁ, বেশি থাকে। তো এই কারণে এই হাতে সলভ করাটা কষ্টের কারণে আসলে এটা অত পপুলার হয় না এই সময়, এবং এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে হাই স্পিড ডিজিটাল কম্পিউটারের উপর। আর আপনারা জানেন তখনও হাই স্পিড ডিজিটাল কম্পিউটার আসলে বের হয়নি। তো যখন এই 90s এর দিকে এগুলো বের হয়, আর আস্তে আস্তে তখনই কিন্তু এই ফাইনাইট এলিমেন্ট মেথডটা অনেক পপুলার হয়ে যায় এবং এটা করা সম্ভব হয়। In 1954, Argyes and Kelsey developed matrix structure analysis methods using energy principles. 1954 সালে আবার এই দুইজন সায়েন্টিস্ট এনার্জি প্রিন্সিপালের ব্যবহার নিয়ে আসলো প্রথমবারের মতো। আমরা এনার্জি প্রিন্সিপাল দিয়েও কিন্তু এই কিছু আমরা যখন সামনের দিকে আগাবো ফাইনাইট এলিমেন্ট এনার্জি প্রিন্সিপালের যে মেথড গুলো আছে সেটাও আমরা জানবো। এনার্জি প্রিন্সিপাল একটা ওয়ে, যেমন আমরা ফ্লেক্সিবিলিটি স্টিফনেস দিয়ে করতেছি না সলিউশন, এনার্জি প্রিন্সিপাল দিয়েও কিন্তু ফাইনাইট এলিমেন্টের সলিউশন করা যায়। সেটার কনসেপ্টটা নিয়ে আসছিল 1954 সালে আরগাইস এন্ড কেলসি। আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি যে ফাইনাইট এলিমেন্ট মেথডটা যে আজকের পর্যায়ে আসছে এটার শুরুর দিকে কারা কারা ছিল ওটাই আর কি। দেন এতক্ষণ আমরা ওয়ান ডাইমেনশনাল ছিলাম, কিন্তু এখন দেখেন 1956 সালে টার্নার এট অল ফার্স্ট ট্রিটমেন্ট অফ টু ডাইমেনশনাল এলিমেন্ট, সে প্রথম টু ডাইমেনশনাল এলিমেন্ট নিয়ে কাজ করা শুরু করলো। এতদিন বিম শুধু এক ডাইমেনশনে আমরা সলভ করে আসছিলাম 1954 সাল পর্যন্ত। 1956 সালে তারা প্রথম টার্নারের যে গ্রুপ ছিল সায়েন্টিস্টের, তারা টু ডাইমেনশনাল এলিমেন্ট নিয়ে কাজ করলো প্রথমবারের মতো, এবং they derived stiffness matrix for truss elements, for beam elements, two dimensional triangular elements. এখানে দেখেন একটা কথা আপনাদের কাছে ইয়া লাগতে পারে, যেমন স্যার আপনি তো একটু আগে বললেন বিমটাকে লাইন হিসেবে ধরতে, তাহলে ট্রাস এলিমেন্ট আর বিম এলিমেন্টের কথা 1956 সালে কেন আসলো? আগে হওয়ার কথা না, এগুলো আসলে তখনই প্রথম হয়েছিল। ট্রাস এলিমেন্ট বিম এলিমেন্টের মধ্যে আর ওই লাইন এলিমেন্ট, ট্রাসের সাথে মিল আছে লাইনের, বাট বিম এলিমেন্ট কিন্তু আলাদা। বিম এলিমেন্ট বলতে বোঝায় যেটা দৈর্ঘ্য প্রস্থ দুইটা থাকবে, অর্থাৎ টু ডাইমেনশনে যাকে এক্সপ্রেস করা যাবে সেটা হচ্ছে বিম এলিমেন্ট। আর শুরুতে যেটা ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট বলতে সেটা হচ্ছে বিমটাকে সিম্পলিফাই করে লাইন এলিমেন্ট করা হয়েছে। সো লাইন এলিমেন্ট আর বিম এলিমেন্ট কিন্তু আলাদা জিনিস। And two-dimensional triangular and rectangular elements in plane stress.
কন্ডিশনটা ছিল প্লেন স্ট্রেস। এখন এই প্লেন স্ট্রেসটা মাত্র শুনলেন প্রথমবারের মতো, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হবে ভবিষ্যতে। আমরা যখন আরো সামনের দিকে আগাবো তখন দেখবেন একটা কথা হচ্ছে প্লেন স্ট্রেস, আরেকটা টপিক হচ্ছে প্লেন স্ট্রেইন। তো প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেইন এই কথাগুলো আসবে। তো প্লেন স্ট্রেস হচ্ছে, প্লেন স্ট্রেইন হচ্ছে আরেকটা কন্ডিশন। সেগুলো আমরা যখন ইনডেপথে যাব তখন এগুলো ক্লিয়ার হবে। তো তখন প্লেন স্ট্রেইন এর কনসেপ্ট আসে নাই, প্লেন স্ট্রেস এর কনসেপ্ট পর্যন্ত আসছে। And this is particularly known as the direct stiffness method. একটু আগে আমি যেটা বললাম যে ETABS যেটা ইউজ করে, যে কোনো স্ট্রাকচারাল সফটওয়্যার কিন্তু এখন এটা ইউজ করে, ডিরেক্ট স্টিফনেস মেথড। সেটা স্টিফনেস মেথডের আপডেটেড একটা ভার্সন, যেটা আসলে 2 ডাইমেনশনালি বা 3 ডাইমেনশনালি সেটাকে সলভ করতে সক্ষম। আর স্টিফনেস যেটা প্রথম ছিল সেটা অনেক সিম্পল ছিল। ডিরেক্ট স্টিফনেস আমরা জানি, ওটা যদি আপনারা করে থাকেন, আমি জানি না কিনা, ডিরেক্ট স্টিফনেস এর ধরা হয়েছে পুরো এলিমেন্টটার কোথাও কোনো সাপোর্ট নাই, পুরোটাই ফ্রি। একটা এলিমেন্টের পুরোটা ফ্রি হয়ে যদি দুইটা প্রান্ত থাকে, দুই প্রান্তে তার 3টা করে ডিসপ্লেসমেন্ট, 3টা করে ফোর্স, তার মানে 3 দুগুণ 6, 6টা করে ফোর্স, 6টা করে ডিসপ্লেসমেন্ট, এই জিনিসগুলো ফ্রি করে রাখা হয়, দেন বের করা হয়। এভাবে করে ডিরেক্ট স্টিফনেসটা করা হয়। তো এটা তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম 1956 সালে এটার সূচনা হয়েছিল। এতক্ষণ থেকে আমরা জানলাম, তাহলে এখান থেকে আমরা সামারিতে বলতে পারি, from the early 1950s to the present enormous advances have been made in the application of the finite element method. আমি রিসেন্ট কাজগুলো আর দেখাই নাই এখানে, আগের গুলোই ফোকাস করছি। রিসেন্ট কাজগুলো বইতে আছে, এগুলো দেখে নিতে পারেন। have been made in the application of the finite element method to solve complicated engineering. আসলে আমাদের গোল ছিল ওইটাই, যে কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলোকে সলভ করার জন্য কিন্তু ফাইনাইট এলিমেন্ট মেথডটা আসছে, সিম্পল গুলোকে নয়, কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলোকে। So engineers, applied mathematicians and other scientists will undoubtedly continue to develop new applications. তো এইভাবে আসলে নতুন অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। এবার আসি অ্যাপ্লিকেশনস অফ FEM, ফাইনাইট এলিমেন্ট মেথডের অ্যাপ্লিকেশন কি কি আছে। The finite element method can be used to analyze both the structural and non-structural problems. The finite element methodটা structural এবং non-structural problem দুটোই সলভ করতে সক্ষম। Typical structural areas include stress analysis, including truss and frame analysis, and stress concentration problems associate host fillets or other changes in geometry in a body. তাহলে এখন খেয়াল করেন, তাহলে স্ট্রাকচারালের যে বলতেছে জিওমেট্রিক্যাল আনসিমেট্রি বা লোডিং এর আনসিমেট্রি, অথবা ম্যাটেরিয়াল প্রপার্টিজ এর প্রিজমেটিক না হওয়া, এই যে প্রবলেম গুলো কখন তাহলে হচ্ছে স্ট্রেস অ্যানালাইসিস করতে হবে, কখন FEM এর মাধ্যমে, যখন ধরেন একটা হোল বা ফিলেটে তো বুঝতে পারতেন, আমি যদি বলি একটা স্টিল প্লেটে হোল আছে, অথবা একটা কংক্রিটের একটা স্ল্যাব, এই স্ল্যাবে যদি মাঝখানে একটা হোল দেই, দেন আমি তার উপরে লোড দিচ্ছি অ্যাজ ইউজুয়াল যেসব লোড আছে, তখন কি হবে আসলে, তখন এই জিনিসগুলো আমরা যদি ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ না করি, অর্থাৎ আমি যদি ওই হোলের চারপাশকে ছোট ছোট এলিমেন্টে ভাগ না করি, তাহলে কিন্তু আমরা ওই ইফেক্টটা পাবো না। লোডটা ছোট ছোট এলিমেন্টে যখন আমি ভাগ করবো, লোডের ডিস্ট্রিবিউশনটা এবং এই স্ট্রেস গুলো খুব আরো স্পেসিফিক ভাবে বোঝা যাবে, যেটা আমরা যে মেথড দিয়ে এতদিন করে আসছি সিম্পল স্ট্রাকচারের জন্য, সেটা দিয়ে করলে অত সহজে এবং অত অ্যাকুরেটলি জানা যাবে না। সো এই ধরনের হোল যদি থাকে বা ফিলেট যদি থাকে, একটা এক্সট্রা অংশ ফিলেট or other changes in geometry in a body, তখন স্ট্রেস অ্যানালাইসিস গুলো যে এবং অ্যাকুরেটলি পাওয়া যাবে না। এর মধ্যে ইনক্লুড করছে ওরা ট্রাস এবং ফ্রেম অ্যানালাইসিস। ঠিক আছে, ট্রাস এবং ফ্রেম অ্যানালাইসিসও এই ধরনের যদি প্রবলেম থাকে, তখন ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করা যায় এবং এটা হেল্পফুল। সেকেন্ড হচ্ছে বাকলিং। কোন একটা বিম
বা এই ধরনের স্লেন্ডার কোনো কলাম যদি বাকলিং করে যায়, বাকল মানে হচ্ছে বেঁকে যাওয়া, হ্যাঁ, স্যাগ করে যাওয়া, এই বাকলিং এর যে প্রবলেম গুলো, এইসব বাকলিং এর ক্ষেত্রে স্ট্রেসের যে জেনারেশনটা কোথায় কি হচ্ছে, এগুলো কিন্তু ফাইনাইট এলিমেন্ট মেথড দিয়ে সহজেই সলভ করা যায়। ভাইব্রেশন অ্যানালাইসিস, যেমন যদি আমরা বলি কেবল স্টেট ব্রিজ বা সাসপেনশন ব্রিজ, এটা সম্পর্কে আইডিয়া আছে কারো? এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবেন? কি ব্রিজ স্যার, সাসপেন্স স্যার? বুঝলেন স্যার? কেবল স্টেট ব্রিজ আর সাসপেনশন ব্রিজ। স্যার সাসপেন্সের ব্রিজ হচ্ছে স্যার ওই যেগুলো ব্রিজ স্যার। ঝুলন্ত ব্রিজ যেগুলো, এগুলা। হ্যাঁ হ্যাঁ, সাসপেনশন ব্রিজ, কেবল স্টেট, কেবল স্টেট এগুলো হচ্ছে স্যার স্যার এই যে আমাদের কর্ণফুলী ব্রিজ স্যার। থার্ড পার্থক্য বুঝেন তো দুইটার? না স্যার। কেবল স্টেটের মধ্যে যে মাঝখানে পাইলনটা থাকে, সেই পাইলন থেকে আলাদা আলাদা কেবল টানা থাকে, সেই স্ল্যাবের আমরা বা যে ডেক বলি বা যে স্প্যান আছে, স্প্যান লেন্থটা বেড়ে যায় এভাবে যে কিছুটা লোড পাইলন সেন্টার থেকে নেয় আর কিছুটা লোড ওই কেবল গুলো ওই সাসপেন্স মানে পাইলনের পরের দিকের যে অংশে যে স্ল্যাবটা এক্সটেন্ড হচ্ছে, স্প্যানটা যে বড় হচ্ছে, এই বড় অংশের লোড গুলো ওই কেবলের মাধ্যমে পাইলনের টপে আসে। এভাবে করে কেবল স্টেটের লোড ডিস্ট্রিবিউশনটা। আর সাসপেনশনের লোড ডিস্ট্রিবিউশনটা একটু অন্যরকম। সাসপেনশনে আবার মেইন দুইটা কেবল থাকে, মানে পাইলনের দুই মাথা থেকে আবার দুই পাশে কেবল চলে যায় আরেকটা পাইলন পর্যন্ত, ওই কেবল গুলো হ্যাঙ্গিং করা থাকে। ওই দুইটা মেইন কেবল থেকে আবার ছোট 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 সাসপেন্ডার ঝুলানো থাকে, সাসপেন্ডার কেবল। সেই সাসপেন্ডার কেবল যেটা আমরা ঝুলন্ত ব্রিজে দেখি, সেই সাসপেন্ডার কেবল আসলে স্ল্যাবের বা ডেকের এক্সট্রা লোড থাকে। এইটাই ওই মেইন বেসিকে পার্থক্য করে। তো কোন এই দুইটা ব্রিজের মধ্যে কার স্প্যান বেশি দেওয়া যায়, আইডিয়া আছে? কোন ব্রিজে বেশি স্প্যান? সাসপেন্সরটা স্যার। হ্যাঁ, সাসপেন্সর স্যার বেশি দেওয়া যায়। সাসপেনশন ব্রিজে স্প্যান লেন্থ বেশি দেওয়া যায়, হ্যাঁ, কেবল স্টেটের চেয়ে। বিশ্বের সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ গুলো ওইটাই প্রমাণ করে। কেবল স্টেট ব্রিজও আছে কিন্তু সাসপেনশন ব্রিজের স্প্যান সবচেয়ে বড়। তো যেটা বলতে গিয়ে আসলে এত কথা বলা, এই ধরনের সাসপেনশন ব্রিজ আমরা যদি কল্পনা করতে চাই সহজে, আমরা ঝুলন্ত ব্রিজে অনেকেই উঠছি, রাঙ্গামাটি বলেন, বান্দরবান বলেন, অনেকখানে ঝুলন্ত ব্রিজ আছে। ওঠার পরে এই যে ব্রিজটাকে কাঁপতে দেখছেন, ঝুলতে দেখছেন, ঝুলতে দেখছেন, এই কারণে তো আসলে আমরা ঝুলন্ত বা ঝুলন্ত ব্রিজ বলে থাকি। সেই ভাইব্রেশনটা কেন হচ্ছে? কারণ স্ট্রাকচারটা অনেক স্লেন্ডার, হ্যাঁ, অনেক চিকন লম্বা হয়ে গেছে কোনো সাপোর্ট ছাড়া, যার কারণে এটা ভাইব্রেশন হয়, খুব দ্রুত ভাইব্রেশন হয়, খুব অল্পতেই ভাইব্রেশন হয়, এটার স্ট্যাবিলিটি কম, লোড একটু আনসিমেট্রিক হলে ভাইব্রেশন হয়। সেই ধরনের ভাইব্রেশন অ্যানালাইসিস গুলো কিন্তু এই কেবল স্টেট ব্রিজ বা সাসপেনশন ব্রিজের ডেকের এইসব আমরা যদি ভাইব্রেশন অ্যানালাইসিস করি, তখন স্ট্রেসের গুলো আরো ভালো করে পাওয়া যায়। তো ওখানে অ্যাপ্লিকেশন আছে ফাইনাইট এলিমেন্ট মেথডের। নন স্ট্রাকচারাল প্রবলেমের কথা যদি বলি, আমরা নন স্ট্রাকচারাল প্রবলেমে আছে হচ্ছে হিট ট্রান্সফার। তো শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং না, সিভিল ইঞ্জিনিয়ারিং এর বাইরেও ফাইনাইট এলিমেন্টের ইউজ আছে, আমি বলছি। সো হিট ট্রান্সফার হচ্ছে তার মধ্যে একটা মেকানিক্যালে এই ধরনের প্রবলেম হতে পারে, যেমন কোনো একটা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার হিট একটা কিন্তু বড় ফ্যাক্টর। হিটটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটাও কিন্তু ন্যাচারাল প্রপার্টি দিয়ে দিয়ে বের করা যায়। দেন ফ্লুইড ফ্লো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত, সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট এটা। ফ্লুইড ফ্লো এবং ইনক্লুডিং সিপেজ থ্রো, পোরাস মিডিয়া, আমরা যদি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কেও এখানে ইনক্লুড করি, সেটাতে ক্ষেত্রেও সিপেজ যে হয় পোরাস মিডিয়া দিয়ে, পোরাস আমরা জানি পোরাস এলিমেন্ট সয়েল বা আমরা অন্যান্য পোরাস এলিমেন্টের কথাও জানি, এসবের মধ্যে যে পানি যে যাচ্ছে, সিপেজটা কিভাবে ফ্লো করবে, এগুলো সবকিছু কিন্তু ফাইনাইট এলিমেন্টের মাধ্যমে পাওয়া যায়। তো এই যে জিনিস, এগুলো কিন্তু স্ট্রাকচারাল না। হিট ট্রান্সফার, ফ্লুইড ফ্লো, সিপেজ, এটা কিন্তু স্ট্রাকচার না। স্ট্রাকচারাল পার্টটা তো বুঝতে পারতেছেন, স্ট্রাকচারাল পার্ট হলেই সেখানে ডিসপ্লেসমেন্ট আসবে, স্ট্রেস আসবে। এই যে একটু আগে আমি বলছিলাম, স্ট্রাকচারাল প্রবলেমের মেইন জিনিসই হচ্ছে নোডের ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, এলিমেন্টের স্ট্রেস বের করতে হবে।
এছাড়া অন্যান্য প্রবলেম গুলো যেখানে আমরা ডিসপ্লেসমেন্ট বা স্ট্রেস নিয়ে কথা বলি না, সেগুলো আসলে স্ট্রাকচারাল প্রবলেম না, সেগুলো নন স্ট্রাকচারাল প্রবলেম। লাস্টেরটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক পটেনশিয়াল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের পার্ট, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক পটেনশিয়ালটাও কিন্তু ডিস্ট্রিবিউশনটা এলিমেন্টের মধ্যে দিয়ে বা কোনো একটা বডির মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমরা বলি, সেটাও কিন্তু যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স বলি, এগুলো সবকিছু কিন্তু ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে বের করা যায়। কিছু অ্যাপ্লিকেশন ফাইনাইট মেথডে ভাগ করে স্ট্রাকচারাল এরিয়ার জন্য, কিছু নন স্ট্রাকচারাল এরিয়ার জন্য। আচ্ছা, এখানে একটা স্লাইড মনে হচ্ছে ডাবল হয়ে গেছে, এটা আমরা স্কিপ করছি। অ্যাডভান্টেজেস অফ এফইএম, তাহলে ফাইনাইট মেথডের আসলে অ্যাডভান্টেজ গুলো কি কি? ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে মডেল ইরেগুলারলি শেপ বডিজ কোয়াইট ইজিলি। একটা ইরেগুলারলি শেপ বডিকে খুব সহজে সে মডেল করতে পারে ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে। যেমন আমি যদি একটু দেখাই, দেখা যাচ্ছে তো না? না একটা স্যার, হোয়াইট বোর্ড আসছে না? হ্যাঁ হোয়াইট বোর্ড স্যার। দেখি হোয়াইট বোর্ডে কিন্তু আঁকা আগে করা যায় নাকি? বোর্ডে ক্লাসরুম হলে তো খুব সহজে দেখাইতে পারতাম, এখানে তো ঝামেলা। আচ্ছা, কি আঁকবো? একটা ইরেগুলার কিছু আঁকি। ইরেগুলার কিছু একটা বলেন, কি আছে ইরেগুলার আশেপাশে দেখা যায়? দেখি কে কি বলতে পারেন। ব্রিক স্যার। ব্রিক তো রেগুলার, ইরেগুলার ইরেগুলার আচ্ছা, ইরেগুলার আমরা আপাতত ওই ইয়াটাই ধরি, যে হোলটার কথা বলতেছিলাম, যে একটা স্ল্যাবের মধ্যে যদি একটা হোল থাকে, মাউস দিয়ে কি আর আঁকা যায় এত সহজে? জি স্যার, বাঁকা বুকা যা হয়ে। হচ্ছে অনেক ভালো হচ্ছে স্যার। অনেক সুন্দর হয়েছে স্যার। সুন্দর হয়েছে না? বাংলাদেশের পতাকা হয়েছে, কালার করে দেই। লাল কালার করে দেন স্যার। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে এই যে আমরা যদি শুরুতে বলি যে আমরা এলিমেন্ট গুলোকে এখানে একটা ব্যাপার আছে, কালার কোড। আচ্ছা, আচ্ছা স্যার, মোটাও স্যার ইরেগুলার বলতে স্যার একটা স্ল্যাবের মধ্যে একটা হোল থাকলে এটাকে ইরেগুলার। তাহলে স্যার আমি একটু যদি কোশ্চেন করি স্যার, আমাদের যখন 3D ভিউ মানে টপ সাদে আর কি স্যার, হ্যাঁ টেলিভিশন যখন আমরা করি তখন তো ওখানটা অনেকগুলো স্যার আমরা কি রাখি, বার্ডের মধ্যে রাখি স্যার ডিজাইনের জন্য স্যার, লোবার্ডের মাধ্যমে ফাঁকা 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 6 ইঞ্চি পর 6 ইঞ্চি পর। তাহলে স্যার ওই এগুলো যে কি ইরেগুলার? ইয়া থেকে যদি দেখি, ইরেগুলার স্ট্রাকচার? সাইড থেকে দেখলে এই যে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এরকম রাখি যে ভয়েড। হ্যাঁ 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 স্যার, সাইড থেকে রাখলে হ্যাঁ এগুলো লোবার্ডের মাঝখান দিয়ে রাখে, তাহলে স্যার কি ইরেগুলার? হ্যাঁ, জি এটা ইরেগুলার না? কোনটা জিনিসের মধ্যে আপনি হোল করে দিচ্ছেন তো সেটা ইরেগুলার হচ্ছে না? জি স্যার, জি তো স্যার। এটার আসলে দরকার হচ্ছে মানে বুঝতে হবে কখন আসলে দরকার। ওইটা সিম্পল, ওটা আপনার কোনো লোড নিচ্ছে না। যেমন ওখানে আপনি যেগুলোর কথা বলছেন ওগুলো আসলে অ্যাস্থেটিক পারপাসে ব্যবহার করা হয়, ও হ্যাঁ বিল্ডিং স্যার, এর কোনো লোড নেয় না। বিল্ডিং ও এর নিজেই কোনো, বড় একটা লোড দিয়ে দিয়ে ছেড়ে দেয়, ওর উপরে কেউ নাই। হ্যাঁ, হ্যাঁ স্যার ওর উপরে কি নেই। এগুলো কি ও কি ইরেগুলার বিল্ডিং এর স্ট্রাকচার লোড নেয়? ও কি এটা স্যার? কলাম বা চেয়ার ওয়াল? না না স্যার, না না স্যার ওর কিছু না না, স্যার, আগে শুধু বলেন দেখা যে দেখা সুন্দর এগুলো তো লোড নেয় না। হ্যাঁ, না দেখার স্যার, জন্য, ওর এই কারণে লোড আসলে দেয় না, ওগুলো বরং নিয়ে অত লোড মাথা দেয়। ব্যথা নেই। হ্যাঁ, জি লোড স্যার, দেয়, তার জন্য স্যার এগুলো বুঝছেন? ইরেগুলার স্ট্রাকচার। জি স্যার, ইরেগুলার মানে আমরা ওইভাবে করে এখানে যেটাকে ইরেগুলার বলতেছি সেটা এটা না, এটা জি জাস্ট একটা পোর্শন। আর স্ল্যাবের বিষয়টা আলাদা কেন? কারণ স্ল্যাবের উপরে তো লোড আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে স্যার। আর এর উপর তো লোড আসবে না।
পার্থক্য বুঝতে পারছেন? জি। এটা পার্থক্য, এইভাবে চলে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ছোট ছোট, আমি এটাকে 2D ধরলাম আর কি, ধরুন এটা এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস, তাহলে ওই যে যেটা বলতেছিলাম যে প্রথম অ্যাডভান্টেজটা আছে, ইরেগুলার স্ট্রাকচারকে সহজে মডেলিং করা যায়, তাই তো? তাহলে আমরা যদি এরকম করে করি, এটাকে এইভাবে করে আমরা গ্রিড বানাই, কি রে, এখন তো সোজা হচ্ছে কেমনে? এই যে এখন আর সোজা হয় না। সাপোজ আমরা যতটুকু ওই যে এটার সাইডে আর করতেছি না গ্রিড, ওখানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ওকে রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি না, কিন্তু এদিকের গুলোকে বানাই দিলাম। ফাইনাল এলিমেন্ট বোঝা যাচ্ছে? এই যে ছোট ছোট প্রত্যেকটা, এটা হলো 2D এলিমেন্ট, তাই না? এটা একটা এক্সিস আর এটা একটা এক্সিস। এক্স এক্সিস ওয়াই এক্সিস। হ্যাঁ, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এক্স এক্সিস ওয়াই এক্সিসে আমরা এই যে ধরুন গ্রিড করছি ছোট ছোট, এটা আমি রেগুলার গ্রিড করছি, আমি রেগুলার পোরশনে আই নাই। এখন এই ইরেগুলার পোরশনটা কিরকম হবে? ইরেগুলারটা যেটা হয়, দেখা যাবে যে এখান থেকেই রিফ করার চেষ্টা করবে, মানে এখান থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়। রেগুলার যেরকম ইফেক্ট হয়, ইরেগুলার এরকম হবে না। তখন আমরা ওটাকে একটু অন্যভাবে ডিসক্রিট করতে হবে। এই যে এখন আমি যে ভাগ করতেছি, এটাই কি বলে? এটাকে কিন্তু ডিসক্রিটাইজ বলে। আমি যে এলিমেন্টে ফাইনাইট এলিমেন্ট ভাগ করতেছি, এগুলো ডিসক্রিটাইজ। এই করতে করতে আমি এই পোরশনটা দেখা যাচ্ছে, আমি চিন্তা করবো আসলে কি রকম হচ্ছে, কি ধরনের এলিমেন্টস নিলে আমি এটা করতে পারবো। তখন দেখা যায় আমার রেক্ট্যাঙ্গেল এলিমেন্ট নিলে আর হচ্ছে না, আমাকে হয়তো ট্রায়াঙ্গুলার বা ট্রাপিজয়েডাল এলিমেন্ট নিতে হইতে পারে। এই যে বিষয়টা, এই জিনিসটা খুব সহজে এখানে অ্যাড্রেস করা যায়। যেমন ধরেন আমি যদি এটাকে এক্সটেন্ড করি, সাপোজ এতটুকু এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম, এখন আমি এই জন্য পরে আঁকতেছি, কিন্তু এগুলোকে আমি এক্সটেন্ড করতেছি, এটা এদিকে আসলো, এটা এদিকে। এখানে দেখা যাচ্ছে এই পোরশনে স্ট্রেস ডিস্ট্রিবিউশনের কারণে, এখানে যেহেতু হোল আছে, এখানে কিন্তু মানে stress, যার কারণে যদি স্ট্রেসকে আরো খুব ভালোভাবে দেখতে চাই, আমার দেখা যাবে এই জায়গায় বেশি করে ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ ছোট ছোট এলিমেন্ট হবে কোথায়, যে জায়গায় স্ট্রেস বেশি। ঠিক আছে, আমি তখন এইগুলোকে অনেক ছোট ছোট এলিমেন্টে ভাগ করব। এই টাইপের করে ছোট ছোট এলিমেন্টে ভাগ করব। তো দেখা যাবে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যেমন এখানে আমি যদি এখন একটা পুরো লাইন টেনে দিই, এই যে এখান থেকে এতটুক, আবার এতটুক, আবার এতটুক, এখানে, এখানে, যেটা দেখা যাচ্ছে সবগুলো কিন্তু আর রেক্ট্যাঙ্গেল নাই। যেমন ট্রায়াঙ্গেল চিন্তা করেন, এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? এটা কিন্তু ট্রায়াঙ্গেল। কোন কোন জায়গায় দেখবেন ট্রাপিজিয়াম হয়ে গেছে। যেমন এই যে এটা যদি আপনি চিন্তা করেন, এটা কিন্তু এরকম একটা শেপ হয়ে গেছে, ট্রাপিজিয়াম। এক পাশের দৈর্ঘ্য কম, আর এই পাশে দুইটা বাহু আছে। তো এইভাবে করে আমি ইচ্ছা মতো কিন্তু এলিমেন্ট সিলেক্ট করতে পারি। আমি যদি এটা সোজা না কারণে আমি ভালো মতো আসলে বুঝতে পারি, এরকম অনেক ফিগার আছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টার আছে লোগানের, আপনারা ইয়ে করলে দেখে নিতে পারবেন। তো এইভাবে করে সহজে ইরেগুলার স্ট্রাকচারকে মডেল করা যায়। আমরা যেখানে জানবো যে যেখানে স্ট্রেসটা আমার অত বেশি আসবে না, সেখানে আমি বড় বড় এলিমেন্ট নিব।
স্যার আপনি মনে মিউট হয়ে গেছেন, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার। হুম। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের স্ট্রেসটা যেখানে বেশি আমরা সেখানে ইচ্ছা মতো করে ছোট ছোট ফাইনাইট এলিমেন্ট আরো বাড়িয়ে নিতে পারি, এবং সেটা শেপ কখনো রেক্ট্যাঙ্গেল হবে, কখনো ট্রায়াঙ্গেল হবে, কখনো ট্রাপিজয়েডাল হবে। তো এই জিনিসটা আমাকে ফাইনাইট এলিমেন্ট মেথড কিন্তু এনশিওর করতেছে, যেটা অন্যান্য মেথডে আমরা এভাবে এই সুবিধাটা পাই না। এটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে। Model irregularly shaped bodies quite easily. First point. Second হচ্ছে handle general load conditions without difficulty. জেনারেল যে লোড কন্ডিশন গুলো আছে সেগুলো ডিফিকাল্টি ছাড়াই কিন্তু ফাইনাইট এলিমেন্ট মেথড কিন্তু হ্যান্ডেল করতে পারে। এটা যদি ভালো করে বুঝতে হয়, আমরা যখন প্রবলেমে যাব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তখন তার জন্য আমরা রেখে দিলাম, বাট এতটুকু মনে রাখি লোড গুলোকে খুব সহজেই কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। মডেল বডি ইজ কম্পোজড অফ সেভারাল ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। এখন একটা বডিকে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়েও কম্পোজ করা যায় এই মেথডে। যেমন আমরা যখন ধরেন ইট্যাপসে করতেছি, আমরা কি কি ম্যাটেরিয়াল ডিফাইন করি? স্টিল ডিফাইন করতেছি, মানে রেইনফোর্সমেন্ট। দেন কংক্রিট করতেছি, কংক্রিট হয়তো 3500 PSI একটা, 4000 একটা, 3000 একটা, এরকম করে আমি ধরেন 3টা করলাম, স্ল্যাবে একটা, বিমে একটা, কলামে একটা, 3টা যদি করি আমরা কখনো, এভাবে করে আমরা মডেল করতেছি। কিন্তু সেই মডেলটা আমরা কখন অ্যাপ্লাই করতেছি? একটা বিমের জন্য বা সবগুলো বিমের জন্য আমরা একটাই স্ট্রেংথ ধরে দিচ্ছি, তাই না? যদি আলাদা ধরতে হয় আমাকে আলাদা করে আসলে ডিফাইন করে রাখতে হবে। বাট ফাইনাইট এলিমেন্টে একটা বিমের মধ্যেই আমরা বিভিন্ন পোর্শন বিভিন্ন ম্যাটেরিয়ালে মডেল করতে পারি। বুঝা গেছে? একটা বিমে যদি আমরা কখনো কম্পোজিট কোন স্ট্রাকচার হয়, যেমন একটা কম্পোজিট স্ট্রাকচারের ভিতরে স্টিল থাকলো, বাইরে কংক্রিট থাকলো, বা এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব সহজে ফাইনাইট এলিমেন্টের মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। হ্যান্ডেল আনলিমিটেড নাম্বারস অফ কাইন্ডস অফ বাউন্ডারি কন্ডিশনস। আনলিমিটেড নাম্বার অফ বাউন্ডারি কন্ডিশন কিন্তু হ্যান্ডেল করতে পারে। বাউন্ডারি কন্ডিশন কি? এটা আমি বলছিলাম একটু আগে, যখন দুইটা এলিমেন্ট পাশাপাশি থাকবে, তো তাদের যে 4টা নোড আছে, সেই 4টা নোডের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট, তখন দুইটা এলিমেন্টের জন্য একই ডিসপ্লেসমেন্ট হবে। এই যে বাউন্ডারি কন্ডিশন গুলো, এই বাউন্ডারি কন্ডিশন তো অনেক হবে, সেই সব অনেক বাউন্ডারি কন্ডিশনই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে। যদি এটা ক্লিয়ার করি, যেটা বলতেছিলাম, আমি যদি দুইটা পাশাপাশি এটা একটা এলিমেন্ট আর এটা আরেকটা এলিমেন্ট, পাশাপাশি যে দুইটা ইটের কথা বলতেছি আমি, ধরেন এটা আমরা এখন 3D তে গেলে না 4টা পয়েন্ট বলি। আমরা যদি ধরেন 2 ডাইমেনশনাল আছি, তাহলে পয়েন্ট কয়টা? 2টা, তাই না? এটা একটা পয়েন্ট বা নোড, এটা আরেকটা নোড। আমরা যদি 1 ডাইমেনশনালে বলি, যেমন সেম একটা জিনিস, তখন কয়টা পয়েন্টে যুক্ত? তখন হচ্ছে পয়েন্ট একটা স্যার। একটা পয়েন্ট। ভেরি গুড। আমরা ওই ধরেন ইটটাকে আমরা যদি শুধু লেংথটা ধরি ইটের, তখন তারা আসলে একটা পয়েন্টে যুক্ত। যখন আমি 2D বলবো, তাহলে এটা হচ্ছে 1D, 1 ডাইমেনশন, এটা হচ্ছে 2 ডাইমেনশন, আর 3 ডাইমেনশনালে কি হবে? 3 ডাইমেনশনে যদি ইট আঁকতে চাই, একটু কঠিন হবে আমার এখানে আঁকাটা, জানি না আঁকতে পারবো কিনা।
ঠিক আছে, এই যে এখানে তাহলে 4টা পয়েন্ট, তাহলে এখান থেকে যদি আমি আবার আঁকি আরেকটা, থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে চারটা চারটা নোট স্যার। নোট তো ওখানে না, কানেক্টেড দেখাচ্ছে, তাহলে এই সাইডটা 1 2 3 4, তাহলে বুঝা গেছে? স্যার এই চারটা স্যার পয়েন্ট অথবা নোট, তাই না স্যার? হ্যাঁ নোড, এগুলোকে আমরা ফাইন এলিমেন্টে পয়েন্ট বলবো না, এগুলোকে বলবো নোড। নোট। আর এগুলো point- হচ্ছে এলিমেন্ট। পয়েন্ট বলবো কখন স্যার? পয়েন্ট বলি না আমরা ফাইন, আচ্ছা আচ্ছা, নোটই বলি না। নোড বলি। হ্যাঁ। হুম। তাহলে এটা হচ্ছে এলিমেন্ট, এখানেও এটা হচ্ছে এলিমেন্ট, 1 নম্বর এলিমেন্ট 2 নম্বর এলিমেন্ট, এখানেও এটা হচ্ছে এলিমেন্ট, 1 নম্বর এলিমেন্ট 2 নম্বর এলিমেন্ট। ঠিক আছে, তাহলে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এই যে ধরেন 1 নম্বর আর 2 নম্বর এলিমেন্ট এই নোডে যে কানেক্টেড আছে, তাহলে যে নোডে তারা কানেক্টেড আছে এই নোডের ডিসপ্লেসমেন্ট 1 নম্বর এলিমেন্টের জন্য যা হবে 2 নম্বর এলিমেন্টের জন্য সেম হবে। বুঝা গেছে? এইভাবে আসলে নন লিনিয়ারিটা এক্সপ্রেস হয়। এই যে এটা যদি উপরের দিকে উঠে, তাহলে এই 2 নম্বর এলিমেন্টও তো উপরের দিকে উঠবে, তাই না? এবং তাদেরকে উঠাচ্ছে হচ্ছে ইন্টারকানেক্টেড জয়েন্টটা। আমার কথাটা বুঝা গেছে? বাউন্ডারি কন্ডিশন কোনটাকে বলতেছি আমরা? আমি জাস্ট একটা ধারণা জি, স্যার। দিচ্ছি, আমরা কিন্তু বাউন্ডারি কন্ডিশন আরো ক্লিয়ারলি করব, যেমন আমি নেক্সট ক্লাসে এই পুরো ফাইনাইট এলিমেন্টের স্টেপ গুলো পড়াবো। অর্থাৎ আমরা এই একটা প্রবলেম কয়টা স্টেপে সলভ করতে হবে টোটাল জেনারেলি যদি আমরা এক্সপ্রেস করি, এই জিনিসটা সেদিন আমরা ক্লিয়ার করব। আজকে জাস্ট আমরা ধারণা নিচ্ছি, তাহলে বাউন্ডারি কন্ডিশন গুলো কিন্তু এভাবে অ্যাপ্লাই করা যায়। ওকে, 5 নম্বরটা হচ্ছে vary the size of the elements to make it possible to use আমি যেখানে স্ট্রেস কনসেন্ট্রেশন বেশি সেই জায়গায় আমি ছোট 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 কি নিব, এলিমেন্ট নিব। আর আমি জানি যে জায়গায় স্ট্রেসটা অত ভ্যারি হচ্ছে না, দূরের কোনো প্রান্ত লোড থেকে যত দূরে থাকবে স্ট্রেস তত ওখানে কম ভ্যারি করবে। সো ওখানে আমার ইন্টারেস্ট না, আমার তো ইন্টারেস্ট যে জায়গায় বেশি স্ট্রেস আসছে সেটাকে আমার সেভ করতে হবে। এই কারণে যে জায়গায় বেশি স্ট্রেস আসে আমি সেটা আমার ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে সেই জায়গায় ডিসক্রিটাইজ করার সময় আমি সেটাকে স্মল দিকে ডিসক্রিটাইজ করব। আর যখন যদি আমি দূরে যাই তখন আমার এলিমেন্টের সাইজও বাড়াবো। অর্থাৎ এখানে একটা জিনিস যদি আমরা আরো ক্লিয়ারলি বলি, আমি ধরেন রেক্ট্যাঙ্গেলই নিচ্ছি পুরো এলিমেন্টে, ধরেন একটা বিমকে আমি যদি আরেকটু কনসাইজ করে না একটা ফিগার দিতে চাচ্ছি, ধরেন এটা একটা ক্যান্টিলিভার বিম, এই ক্যান্টিলিভার বিমের এই এন্ডে একটা লোড আছে 10 কিপ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলেন তো? এই যে জায়গায় লোডটা পড়তেছে বিমের ডিসপ্লেসমেন্টটা আলটিমেটলি কেমন হওয়ার কথা? স্যার নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যাবে। এই পিক সাপোর্ট আছে। তো এটা আমি যদি সামনের দিকে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ সামনের থেকে সামনের দিকে নিচের দিকে displacement। ডিসপ্লেসমেন্ট হবে। এটা করে এভাবে। ডিসপ্লেসমেন্ট হলো, যদি আমি সেন্টার থেকে বলি। তাহলে লোড যে জায়গায় আছে এই জায়গায় জি, স্যার। বেশি ডিসপ্লেসমেন্ট হচ্ছে না? ডিসপ্লেসমেন্ট যেখানে বেশি হচ্ছে ওখানে স্ট্রেসটাও স্যার। কিন্তু বেশি হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় যেহেতু স্ট্রেস বেশি হবে, এখানে লোড জি, আছে আমি জানি, আমি যখন ডিসক্রিটাইজ করব এই এলিমেন্টকে তখন আমি কি করব, আমি এমন ভাবে ডিসক্রিটাইজ করব যাতে করে এই যেখানে লোড বেশি বা লোডের ইয়া বেশি সেই জায়গায় আমার
ঘন ঘন এলিমেন্ট থাকে, যেমন ধরেন এরকম, সাপোজ এটা। আর যখন আমি দূরে যাব আস্তে আস্তে, তখন আমার সাইজ গুলো আমি বাড়াতে থাকবো। ধরেন এখানে আমি আরো বেশি ডিসক্রিটাইজ করতেছি। আর এটাতে আমি এইটাকে নিয়ে গেলাম। সাপোজ এরকম, খেয়াল করেন সবই কিন্তু রেক্টেঙ্গেল, এটাও আমার রেক্টেঙ্গেল, এটাও রেক্টেঙ্গেল, কিন্তু এখানকার সাইজ গুলো ছোট, এখানকার সাইজ গুলো বড়। আমি কিন্তু চাইলে এভাবে ডিসক্রিটাইজ করতে পারি। এইটার কথাই বলা হচ্ছে এই অ্যাডভান্টেজটা। অর্থাৎ সাইজ মে ভ্যারি, সাইজ এলিমেন্টের সাইজটা কিন্তু ভ্যারি করা যায়, শেপ একই থাকলেও, বা শেপও ডিফারেন্ট করা যায় প্রয়োজন অনুযায়ী, বাট আমরা এভাবে করে করতে পারি। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। মানে স্যার যেখানে আমাদের ডিসপ্লেসমেন্ট বেশি সেখানে আমরা মানে ছোট ছোট বেশি করব আর কি। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বেশি বা যেখানে মোমেন্টও বেশি আসে, ওইটাও আমরা কিন্তু স্ট্রেস ওই জায়গায়ও বেশি আসে, ওটাও দেখতে হবে। এটা স্যার কত ফিট স্যার? ওইটা স্যার কত স্যার? হ্যাঁ, কত হ্যালো ফিট পর্যন্ত স্যার, ওটা করব সেটা আসলে এটা স্যার এখনই L বাই আমরা 3 L বাই 3 থেকে L বাই 4 এ, না মানে এটা এটা যেটা যেটা আপনার ক্যান্টি থাকবে ক্যান্টি। হ্যাঁ হ্যাঁ, না আমরা এখনো ওটার কথা বলতেছি না যে কতটুকু ডিসটেন্স, এটার কোনো ফিক্সড ইয়া নাই, এটা জাজমেন্টের উপরে। ঠিক আছে, জাজমেন্টের উপরে এলিমেন্ট করতে, আমি তো পুরোটা আঁকতে পারলাম না, এইটা নিয়ে এগুলো নিয়ে ডিসক্রিটাইজেশন নিয়ে একটা ক্লাস হবে, ওখানে এগুলো আরো ভালো করে দেখানো হবে। আচ্ছা ঠিক আছে। After the finite element model alter the finite element model relatively easily and cheaply. Finite element model কে অল্টারও করা যায়, যেমন একটা মডেল আমি করছি, এটাকে আমি শেপ বা সাইজ চেঞ্জ করে অন্যভাবে ডিসক্রিটাইজ করতে যাচ্ছি, সেটাও খুব সহজে করা যায়। ইনক্লুড ডাইনামিক ইফেক্টস, আমরা সবাই জানি যে ডাইনামিক লোডের একটা ইফেক্ট আছে, যেটা অন্যান্য মেথডে করতে গেলে একটু কষ্টসাধ্য হয়। তো এটা এখানে এই মেথডে কিন্তু এটা অ্যাভেলেবল, ডাইনামিক ইফেক্টটাও ফাইনাইট এলিমেন্টের মেথডের মধ্যে আনা যায়, টাইম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েশনটা। হ্যান্ডেল নন লিনিয়ার বিহেভিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে নন লিনিয়ার বিহেভিয়ারটা ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে আনা যায়। নন লিনিয়ার ম্যাটেরিয়ালের যে নন লিনিয়ার ম্যাটেরিয়ালের যে নন লিনিয়ারিটি, মানে ম্যাটেরিয়ালটা লিনিয়ারলি বিহেভ করবে না, সার্টেন ডিসটেন্স পরে, সার্টেন একটা ভ্যালুর পরে তার লিনিয়ার থাকবে না, ম্যাটেরিয়ালটা নন লিনিয়ার হয়ে যাবে, এবং লার্জ ডিফরমেশন সে গভর্ন করবে। এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই ফাইনাইট এলিমেন্ট মেথডে নিয়ে আসতে হবে। এখন আসি রোল অফ কম্পিউটার ইন এফইএম। ফাইনাইট এলিমেন্ট মডেলের মধ্যে বা মেথডের মধ্যে কম্পিউটারের রোলটা কি, আমরা হালকা করে একটু বলছি যে ফাইনাইট এলিমেন্ট মেথড involves large number of algebraic equations resulting large number of matrices which cannot be solved manually. আমরা যখন এই যে একটু আগে যে দেখালাম এই ধরনের মডেলের জন্য, আমরা যখন অনেকগুলো এলিমেন্ট হবে, অনেকগুলো এলিমেন্ট হলে অনেকগুলো অ্যালজেব্রিক ইকুয়েশন হবে, এই অ্যালজেব্রিক ইকুয়েশন গুলো কিন্তু ম্যাট্রিক্স যে ফর্ম করবে, কারণ অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে আমাদের আলটিমেটলি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যেতে হবে, ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু ম্যানুয়ালি সলভ করা অত সহজ না, যেটা একটু আগে আপনারা বললেন 4x4 মডেল কিন্তু সহজে করা যায়। তখন আমাকে কম্পিউটারের হেল্প নিতে হবে, কারণ কম্পিউটার থাউজেন্ডস অফ ইকুয়েশন কিন্তু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে সলভ করে দিতে পারে। Thus, finite element method become popular only with advent of the high-speed digital computer. এটার মাধ্যমে finite element মেথডটা আসলে পপুলার হয়েছে। সো এখানে কম্পিউটারের একটা বড় রোল আছে finite element মেথড। finite element মেথড কম্পিউটার ছাড়া কিন্তু আসলে সম্ভব না, টাইম কনজিউমিং,
and very much complicated. So আমাদেরকে আলটিমেটলি কম্পিউটার হেল্প নিতেই হবে, সফটওয়্যার হেল্প নিতে হবে, কম্পিউটার প্রোগ্রামে হেল্প নিতে হবে। সো কম্পিউটার প্রোগ্রাম কি কি যারা ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করে, এখানে পুরো প্রোগ্রাম গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রাম, একটা হচ্ছে স্পেশাল পারপাস প্রোগ্রাম। জেনারেল পারপাস প্রোগ্রাম হচ্ছে টু সলভ মেনি টাইপস অফ প্রবলেমস, অনেকগুলো প্রবলেম, যদি অনেক ধরনের প্রবলেম যদি সলভ করা যায় তখন সেটাকে জেনারেল পারপাস প্রোগ্রাম বলে। যেমন আরেকটা হচ্ছে হলো যে স্পেসিফিক স্পেশাল পারপাস প্রোগ্রাম, সেটা হচ্ছে স্পেসিফিক প্রবলেম সলভ করে। যেমন হচ্ছে ইট্যাপস, ইট্যাপসে কি কি সলভ করা যায়, শুধু স্ট্রাকচারে কিন্তু সলভ করা যায়। এখানে কিন্তু ফ্লুইড ফ্লো, হিট ট্রান্সফার, হ্যাঁ এগুলো করা যাবে, মাস ট্রান্সফার এগুলো কিন্তু করা যাবে না। এটা শুধুমাত্র স্ট্রাকচার অ্যানালাইসিস সফটওয়্যার, সো এটা হচ্ছে একটা স্পেসিফিক প্রবলেম সলভ করে। সো ইটাপসটা কি, স্পেশাল পারপাস প্রোগ্রাম। বুঝা গেছে? ইটাপস কিন্তু জেনারেল পারপাস প্রোগ্রাম না, ইটাপস শুধুমাত্র স্ট্রাকচার প্রবলেম সলভ করে। আর জেনারেল পারপাস প্রোগ্রাম কি সলভ করে, ওই যে আমরা যখন শুরুতে দেখালাম ফাইনাইট এলিমেন্টের কি কি সেক্টর আছে সবগুলোই সলভ করতে পারে জেনারেল পারপাস। সেটাতে ওই যে বললাম না, ডাক্তাররা যে বোনের মধ্যে কোথায় ফ্র্যাকচার হয়েছে সেটা দেখে। এই ধরনের সফটওয়্যার যেগুলো আছে ওগুলো হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার, যে একই সফটওয়্যার মধ্যে ওই সফটওয়্যার ডাক্তাররাও ইউজ করতেছে, সিভিল ইঞ্জিনিয়ার ইউজ করতেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইউজ করতেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইউজ করতেছে, সবাই তাদের পারপাস সলভ করতেছে, তখন সেটা হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রাম। আমরা মোটামুটি ধারণা পাইলাম জেনারেল পারপাস আর স্পেশাল পারপাসের মধ্যে। তো জেনারেল পারপাস প্রোগ্রামের আবার অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ আছে, আমার যখন প্রোগ্রামটা জেনারেল হয়ে গেল তাহলে আমি এটাতে নিশ্চয়ই সব ধরনের প্রবলেম সলভ করতে পারতেছি। So the input is well organized and is developed with user ease in mind. ইউজারের কথা চিন্তা করে ইনপুটের গুলো একেবারে খুব ডেফিনেটলি এগুলো ভাগ করা আছে, স্পেসিফিকলি ইনপুট গুলো দেওয়া যায়। Users do not need special knowledge of computer software or hardware. ইউজারের কিন্তু কম্পিউটার সফটওয়্যার বা হার্ডওয়্যার নিয়ে জানার দরকার পড়ে না। Preprocessors are readily available to help create the finite element model. Finite element মডেলের যেসব সফটওয়্যার আছে তাদের বেসিক হচ্ছে কিন্তু এইরকম যে তাদের মধ্যে প্রিপ্রসেসর থাকে। প্রিপ্রসেসর, পোস্ট প্রসেসর এই ওয়ার্ডগুলো ইউজ করে তারা। The programs are largely large systems that often can solve many types of problems of large or small size with the same input format. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, ধরেন একজন ডাক্তার একটা বোন মডেল করবে, একজন সিভিল ইঞ্জিনিয়ার একটা স্ট্রাকচার মডেল করবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা প্রপেলার মডেল করবে, যারাই যেটাই মডেল করুক তাদের সবার সামনে একই ইন্টারফেস থাকবে, তারা শুরু একই ভাবে করবে, ওখান থেকে তারা আস্তে আস্তে গিয়ে মানে ন্যারো ফিল্ডে গিয়ে তখন তাদের মডেলিংটা প্রসেসটা একই, ওটাই বলা হচ্ছে উইথ দ্য সেম ইনপুট ফরম্যাট, তাদের ইনপুট ফরম্যাটটা সেম। এটা একটা অ্যাডভান্টেজ। Many of the programs can be expanded by adding new modules for new kinds of problems or new technology. Many of programs এটা expand করা যায়, নতুন মডিউল কিন্তু আনা যায়। যেমন মেশিনারি, ইনফিল্ড মেশিনারি আমরা যেটাকে বলি, আমরা তো সব সময় বিল্ডিং যখন মডেল করি আমরা কিন্তু শুধু বিম কলাম মডেল করেই একটা স্ট্রাকচারকে দাঁড় করাই, কিন্তু যখন স্ট্রাকচারটা তৈরি হবে আমরা কিন্তু সেই আউটার পেরিফেরিতে অবশ্যই কিন্তু কি দিচ্ছি, একটা ওয়াল দিচ্ছি মিনিমাম হলেও, ভিতরে তো থাকেই মাঝে মাঝে, বাইরে তো মিনিমাম একটা ওয়াল থাকেই, মেশিনারি ওয়াল বা অন্যান্য ম্যাটেরিয়াল দিয়েও হইতে পারে সেই ওয়াল। তো এই ওয়ালটা দিয়ে কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন অ্যানালাইসিসটা করা হয় না। অ্যানালাইসিস যখন করি আমরা বেয়ার ফ্রেম অ্যানালাইসিস করি, অর্থাৎ ভিতরে কোনো পার্টিশন নাই, সাইডে কোনো ইনফিল নাই, আমরা মডেল করছি, অ্যানালাইসিস করছি। এই যে ইফেক্টটা এটা কিন্তু পুরোপুরি আসে না। তো আমরা যদি কেউ এই মেশিনারি, ইনফিল মেশিনারির এই ইফেক্টটা যদি কেউ কাজ করে ইনকর্পোরেট করতে চায়, সে কিন্তু আলাদা একটা মডিউল তৈরি করে এই সফটওয়্যার এর মাধ্যমে এটা ইনপুট করানো যেতে পারে। ওইটাই বলতে যে খুব সহজেই কিন্তু এই ধরনের নতুন নতুন জিনিস অ্যাডপ্টের অপশন থাকে।
With the increased storage capacity and computational efficiency of PCs, many general purpose programs can now be run on PCs. Personal computer কিন্তু এটা রান করা যায় computational efficiency উপর ভিত্তি করে। Many of the commercially available programs have become very attractive in price and can solve a wide range of problems. So commercially available অনেক প্রোগ্রাম আছে যেগুলো প্রাইসের দিক থেকে অনেক ওয়াইড রেঞ্জ অফ প্রবলেম সলভ করতে পারে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? The initial cost of developing general purpose programs is high. তাহলে আমি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাচ্ছি, যে সফটওয়্যারটা ডাক্তাররা ব্যবহার করবে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সবাই ব্যবহার করবে, তাহলে এটাতে নিশ্চয়ই অনেক কিছু ইনভলভ করতে হবে, অনেক ইনপুট প্যারামিটার দিতে হবে, তো এটাতে কস্ট অনেক বেড়ে যাবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কি? জেনারেল পারপাস প্রোগ্রামস আর লেস এফিশিয়েন্ট দেন স্পেশাল পারপাস প্রোগ্রামস। এফিশিয়েন্সি কম, কারণ রান করতে তখন বেশি সময় লাগবে, কারণ সে তো আসলে সব কিছু রান করে আসবে, তাই না? এই কারণে এফিশিয়েন্সি কম, যার কারণে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যখন নর্মাল একটা বিল্ডিং মডেল করি, অ্যানালাইসিস করি, আমরা কিন্তু জেনারেল পারপাস সফটওয়্যার ইউজ করি না, আমরা স্পেশাল পারপাস ইউজ করি, যেমন ইট্যাপ, স্ট্যাটপ্রো, স্যাপ, এগুলো ইউজ করা হচ্ছে, কারণ এগুলো হচ্ছে শুধুমাত্র স্ট্রাকচারের জন্য তৈরি করা স্পেসিফিক সফটওয়্যার, যেটাতে কোনো ফ্লুইড ফ্লো, হিট ট্রান্সফার, বোন মডেল এগুলো করা যায়। সো এটা অনেক স্পেসিফিক, some of which would not be necessary if a special purpose program are used, যেটা বললাম। Third number হচ্ছে many of the programs are proprietary, hence the user has little access to the logic of the program. তো বেশিরভাগ প্রোগ্রাম এই জেনারেল পারপোজে থাকে হচ্ছে মানে যে লজিকটা দেয়া আছে এটা জানে না, যারা তৈরি করছে তারাই শুধু জানে যে এটার ল্যাঙ্গুয়েজটা কি, কিভাবে আসলে ক্যালকুলেট করতেছে। If a revision must be made, it often has to be done by developers. যদি কোনো রিভিশন দরকার হয়, ডেভেলপারদেরকে দিয়ে রিভিশন করতে হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে স্পেশাল পারপাস প্রোগ্রাম সেকেন্ড টাইপ যেটা, সেটার অ্যাডভান্টেজ কি? The programs are usually relatively short, প্রোগ্রামগুলো ছোট হয়, কম্পিউটারের জায়গা কম নেয়। ওদিকে জেনারেল পারপাস প্রোগ্রাম কিন্তু অনেক জায়গা নিবে, ইনস্টল করলে দেখা যাবে 10 গিগাবাইট শেষ, রান করতে করতে এক একটা ফাইলের সাইজও অনেক বড় বড় হয়ে যায়। কিন্তু ফাইনাল এলিমেন্ট করতে গেলে কিন্তু স্পেশাল পারপাস দিয়ে অ্যাকুরেট করা যায় না, তখন ওই জেনারেল পারপাসটা ইউজ করা লাগে। The programs are usually relatively short with low development cost. Small computers are able to run the programs. Additions can be made to the program quickly and at a low cost. The programs are efficient in solving problems they are designed to solve. তাহলে এইসব স্পেশাল পারপাস প্রোগ্রাম কিন্তু খুবই এফিশিয়েন্ট, এটা একটা অ্যাডভান্টেজ। যেসব পারপাসে তাকে আসলে ডিজাইন করা হয়েছে, প্রোগ্রাম করা হয়েছে, শুধু সেই জিনিসগুলো সে খুব সহজে এবং দ্রুত করে দিতে পারে, এখানে রান টাইমও কম লাগে। দেখা যাচ্ছে যে জেনারেল পারপাস সফটওয়্যার, আমি এখন আপনাদের একটা নাম বলি নাই, অবশ্য আমি এখন বলে দিই, একটু পরে আমরা দেখবো। জেনারেল পারপাস সফটওয়্যার হচ্ছে অ্যানসিস, অ্যাবাকাস, অ্যালগর, নাম শুনছেন এগুলোর কেউ? আছেন আপনারা? স্যার অ্যাবাকাসের নাম শুনছি স্যার। হ্যাঁ, অ্যাবাকাস হচ্ছে ফাইনাল এলিমেন্টের একটা জেনারেল পারপাস সফটওয়্যার। অ্যাবাকাসটা সবাই ইউজ করে, ডাক্তাররা ইউজ করে, যে ফ্লুইড ফ্লো ইউজ করতে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সবাই ইউজ করতে পারে, কারণ সবারই প্রবলেম অ্যাবাকাসে করা যায়, কারণ ওখানে ওইভাবে করেই প্রোগ্রামটা ডেভেলপ করা, একটা জেনারেল পারপাস। এরকম অ্যাবাকাসের মতো আছে অ্যানসিস, অ্যালগর, আরো অনেক সফটওয়্যার আছে, এগুলো সবগুলো আসলে জেনারেল পারপাস। তাহলে যেটা বললাম আর কি, স্পেশাল পারপাসের অ্যাডভান্টেজ গুলো হচ্ছে জেনারেল পারপাসের ডিসঅ্যাডভান্টেজ গুলো, ওগুলো হচ্ছে এদের অ্যাডভান্টেজ। স্পেশাল পারপাসের ডিসঅ্যাডভান্টেজ কি কি? এখানে দুইটা ডিসঅ্যাডভান্টেজ বলা হয়েছে। প্রথম হচ্ছে the major disadvantage of special purpose program is their inability to solve different class of problems. স্যার আসলে একটাই ডিসঅ্যাডভান্টেজ, যে সে আসলে অন্য প্রবলেম সলভ করতে পারে না, আর কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। তাই মানে হচ্ছে আমি যদি সিভিল ইঞ্জিনিয়ার হই, আমি এটা ইউজ করবো, কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, সে তার ওইটার জন্য যদি কোনো স্পেশাল পারপাস সফটওয়্যার থাকে, সে সেটা ইউজ করবে।
একটা দিয়ে সব করা যায় না, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা আসলে তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজই না। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে স্পেশাল আর জেনারেল পারপাস সফটওয়্যারের যে বিষয়টা। বাসে যে এক্সাম্পলের কথা বলছিলাম, examples of computer programs, commercial softwares related to finite element method. The finite element method এই হচ্ছে আমি যদি এক্সাম্পলের কথা বলি, এগুলো হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রাম, অ্যালগর, অ্যাবাকাস, অ্যানসিস, ম্যাটল্যাব আর ওপেনসিস, এগুলো এক টাইপের মানে কোডিং লিখতে হয়। ম্যাটল্যাব তো পুরোটাই ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, আর ওপেনসিস এর ইন্টারফেসও থাকে অ্যানসিস এর মতো, আবার এটা ওপেনসিস এর ইন্টারফেসটা আলাদা ডাউনলোড করতে হয়। বাট অ্যানসিস আর অ্যাবাকাস এই দুইটাই হচ্ছে মোস্টলি ইউজড জেনারেল পারপাস সফটওয়্যার, ঠিক আছে, এই দুইটা অ্যাবাকাস আর অ্যানসিস। আর স্পেশাল পারপাসে আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারটাই আমি দেখাইছি। স্যার অ্যানসিসটা স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না স্যার? হ্যাঁ, অ্যানসিস এরও আপনার ইয়া আছে, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওপেনসিস এর মতো। এগুলো সবগুলো তো প্রোগ্রামিং, অ্যাবাকাসও তো প্রোগ্রামিং, কিন্তু অ্যাবাকাসটা হ্যাঁ মানে ইন্টারফেস দেয়া আছে আর কি। ইন্টারফেস মানে তো যেটাতে আপনি ইনপুট নিজে নিজে দিতে জি পারবেন। জি জি স্যার। হ্যাঁ, ইন্টারফেস এর মতো। অনেকেই ইন্টারফেস আনতেছে আস্তে আস্তে, আবার অনেকেই মানে অ্যাবাকাসে আবার প্রোগ্রামিং দিয়েও করা যাবে, সবকিছুই ওটাতে অপশন আছে। আর স্পেশাল পারপাসের মধ্যে সিএসআই, ইট্যাপস। সিএসআই লেখার কারণ হচ্ছে ইট্যাপস এর প্রোডিউসার হচ্ছে আসলে সিএসআই, কম্পিউটার স্ট্রাকচারস ইনক। তাদের প্রোডাক্ট একটা হচ্ছে ইট্যাপস আর একটা হচ্ছে ব্রিজ। সিএসআই ব্রিজও আছে একটা, যেমন ইট্যাপস এর মধ্যে কেউ ব্রিজ আসলে ডিজাইন বা মডেল অ্যানালাইসিস করে না, কারণ সিএসআই ব্রিজ নামে আরেকটা সফটওয়্যার আছে, ওখানে খুব সহজেই ব্রিজের অ্যানালাইসিস করা যায়। সো ওইটাও একটা স্পেশাল পারপাস, কারণ ওটাতে শুধু ব্রিজ করা যায়, ইট্যাপস এ শুধু বিল্ডিং করা যায়। কারণ ইট্যাপস এর মানে কি এক্সটেন্ডেড 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম। হ্যাঁ, এক্সটেন্ডেড 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম, বিল্ডিং। সো ইট্যাপস এর মধ্যে ব্রিজ করা যায় না। SAP 2000 আছে, স্ট্যাট প্রো, সাইজমোস্ট্রাক্ট, এটা একটা নতুন সফটওয়্যার, এটা নিয়ে আমি অনেক কাজ করছি আমার মাস্টার্সে। এটা দিয়েও খুব ভালো কাজ করা যায়, রিসার্চ পারপজে খুব ভালো সার্ভ করে। সে অনেকটা ফাইনাইট এলিমেন্ট এবং মানে জেনারেল পারপজ স্পেশাল পারপজের মাঝে মাঝে, মানে তার ইন্টারফেসটা অনেকটা ফাইনাইট এলিমেন্টের মতো। অর্থাৎ আমি নোড টু নোড কানেক্ট করে 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 কিন্তু এটা মডেল করতে হয়, খুব সুন্দর। এটা যদি বুঝেন তাহলে অনেক কিছু বোঝা যায়। এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম, যেগুলো কমার্শিয়াল সফটওয়্যার নামে আমরা চিনি। স্যার সাইসমোস্ট্রাক্ট দিয়ে কি 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 করা হয় স্যার? সাইসমোস্ট্রাক্ট দিয়ে যে ইটাপসে যা করা হয় ওইরকম করা যায়, মেইনলি রেসপন্সটা দেখা যায় আর কি। ডিজাইনের চেয়ে অ্যানালাইসিসটা বেশি করা হয় ওখানে। যেমন ধরেন ডাইনামিক অ্যানালাইসিসটা ইটাপস এর চেয়ে সহজে করা যায় সাইসমোস্ট্রাক্টে। টাইম হিস্ট্রি অ্যানালাইসিস, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস গুলো সাইসমোস্ট্রাক্টে ভালো করা যায়। ইনক্রিমেন্টাল ডাইনামিক অ্যানালাইসিস, সাইসমোস্ট্রাক্টে বিভিন্ন এই ধরনের অ্যানালাইসিসের জন্য আলাদা পোর্শন দেওয়া আছে। আমরা মানে অ্যানালাইসিস টাইপ সিলেক্ট করে দিলে সে আলাদা আলাদা করে করে ফেলে, কিন্তু ইটাপসে তো এই অ্যানালাইসিস টাইপসটা নিজে থেকে ডিফাইন করতে হয়, এখানে আলাদা করে ডিফাইন করতে হয় না, ডিফাইন করা আছে। আচ্ছা। এটা সুবিধা। আর ইনপুট দেওয়াটা সহজ, টাইম হিস্ট্রি, গ্রাউন্ড মোশন হিস্ট্রি, আর্টিকুলেটেড গ্রাউন্ড মোশন হিস্ট্রি, এগুলো সহজেই ইনপুট দেওয়া যায়। স্যার কত ভার্সন ইউজ করছেন স্যার? এটা প্রতি বছরই ভার্সন আছে, সাইসমোস্ট্রাক্ট 16, 18, 20, এখন 22 এরও ভার্সন পরে 21 মনে চলে আসছে। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এরা স্টুডেন্ট লাইসেন্স দেয়, অর্থাৎ আমরা যে ইটাপস ইউজ করি এটা কিন্তু আসলে ক্র্যাকড ভার্সন। জি জি। হ্যাঁ, ইটাপস তো লাইসেন্স করে কিনতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্র্যাক ইউজ করি। হ্যাঁ, আমরা ক্র্যাক ইউজ করি। কিন্তু সাইসমোস্ট্রাক্টে যদি আমরা ইয়ার ধরেন কোন ভার্সিটির ডোমেইনে স্টুডেন্ট আইডি থাকে, আপনাদের আছে কিনা আমি জানি না, ধরেন আপনার আইডির সাথে uctc.ac.bd বা uctc.edu.bd থেকে করে আপনারা যদি ওদেরকে মেইল পাঠান, তখন তারা আপনাকে একটা লাইসেন্স দেবে। মানে শর্তটা হচ্ছে স্টুডেন্ট হওয়ার জন্য, প্রমাণ হচ্ছে স্টুডেন্ট আইডি হওয়ার জন্য ওই ইউনিভার্সিটির ডোমেইন সহ একটা ইমেল আইডি লাগবে। স্টুডেন্টরা এটা পায়, আপনারাও চাইলে হয়তো পারবেন। তো আপনাদের ওইরকম থাকলে তখন আপনারা ওটা নিয়ে তখন তারা একটা লাইসেন্স দিয়ে দেয়।
এরকম। বুঝতে পারছি স্যার। আপনার নাম কি? মোমেন্ট স্যার। মোমেন। জি স্যার। কত আইডি? 18 স্যার, 18 018 শেষে। আচ্ছা, সবাই তো রেসপন্স করতেছে না, আপনি রেসপন্স, আর কে কথা বলতেছে দেখি? জি স্যার, আমি স্যার টার্জেন বলবো স্যার। চারজন। জি স্যার, আমি জুবাই বলছি স্যার। প্রদেশ। জুবাই বলতেছি স্যার। স্যার কত ফয়সাল। আইডি কত? সাইদুল হাসান ফয়সাল বলতেছে। স্যার জুবাই হোসেন ফয়সাল স্যার। কয়টা এখানে? মোহাম্মদ ফয়সাল আছে একটা আবার। মোহাম্মদ ফয়সাল স্যার। সাইদুল হাসান স্যার, সাইদুল হাসান, মোহাম্মদ সাইদুল হাসান। মোহাম্মদ সাইদুল হাসান। মোহাম্মদ ফয়সাল। এখন সবাই চলে আসছে, এখন কথাটা তো বলে না। প্রদেশ। মন দিয়ে শুনতেছিলাম। স্যার জুবাই হোসেন স্যার। স্যার বাসার বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন সবাই বলতেছো। এখন সবাই বলবে। আচ্ছা, আমরা আজকের লাস্ট স্লাইডে চলে আসছি মনে হয়। ফ্যাক্টর ট্রাফিকিং। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি ভাই? কিছু বলবেন? আরিফুদ্দিন স্যার। আচ্ছা, আরিফুদ্দিন ভালো আছেন? জি স্যার, স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আরিফুদ্দিন কত বড় রুলটা 17 স্যার। স্যার জুবাই হোসেন স্যার। কতবার বলবি তুই? 34 স্যার। দুবার বলতে গেলে দুবার আসলে অ্যাটেন্ডেন্স দেয় না, এই জন্য দুবার খালি দুবার করতে। দুবার পরে আসছেন? হ্যাঁ জুবাইর স্যার, আপনি কয়টার সময় ঢুকছেন ক্লাসে? আমি স্যার 2 ঘন্টা আগে ঢুকছি স্যার। 7টা আপনার নাই। জুবাইর হোসেন তো অ্যাটেন্ডেন্স দেন নাই। হ্যাঁ স্যার দিছি স্যার, ওই তো আপনার ইয়াতে দিছি স্যার, এখানে ওই চ্যাটের মধ্যে দিলে হবে না, চ্যাট কে পড়ে ভাই, টাইম আছে। না এগুলো স্যার আমরা এতদিন দিয়ে আসছি নাকি স্যার? আমরা স্যার আজকে অনলাইন ক্লাস চলতেছে পর্যন্ত দিয়ে আসতেছি চ্যাটের মধ্যে। চ্যাটে ওই দিলে জন্য লাভ নেই, আমার ক্লাসে বলতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক স্যার, আছে? এখন থেকে জি স্যার। 34 বুঝলাম, আমি পরে কিন্তু দেখবো কখন ঢুকছেন, টাইম কম থাকলে কিন্তু কেড়ে আচ্ছা। দিব অ্যাটেন্ডেন্স। আচ্ছা স্যার 2 ঘন্টা আগে ঢুকছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, একবার বের হয়ে একবার ঢুকলে তাহলে স্যার লাস্ট টাইমটাই দেখাবে নাকি না ফার্স্ট না, টাইমটা আপনার দেখাবে? একই আইডি থেকে ঢুকলে আমি টোটালটা দেখবো। আচ্ছা জি ঠিক আছে ওরকম কাম। ঠিক আছে, জুমে অপশন আছে টোটাল দেখার। আপনি কয়বার ঢুকছেন গাড়িতে দেখা যায়। বড়া খাবে এখন। জি স্যার। গুগলে মনে হয় দেখা যায় না নাকি, গুগল ক্লাসরুমে? ওই জন্য খালি দেখা যায় চ্যাটে দিয়ে বের হয়ে যান নাকি? না না স্যার দেখা যায়। না না স্যার দেখা যায়। 17 বলতেছিল একটা আগে, 17 কে? আরে স্যার আমি স্যার সব সময় সাইদুল হাসান স্যার। আমি স্যার বললেই স্যার সাইদুল। 180212 017। কি নাম, পুরো নাম কি? আরিফ? স্যার আরিফুদ্দিন 17 স্যার। হ্যাঁ আরিফউদ্দিন। জি 17 স্যার। আমি 17 আপনি ঢুকছিলাম, পরে কখন কেটে ঢুকছেন গেছিল স্যার ক্লাসে? নেটওয়ার্কের জন্য। ক্লাসে কতক্ষণ আছেন? স্যার প্রথমে ঢুকছিলাম অনেক তারপরে আগেই আমার স্যার। থেকে ঢুকছি না, তার প্রথমে যে আবার ঢুকছে নতুন করে শেষে জয়েন ঢুকছি। করছে। হ্যাঁ মানে 10 মিনিট ক্লাস করছেন, তাই 10 মিনিট ক্লাস করে তো অ্যাটেন্ডেন্স পাবেন না। হ্যাঁ স্যার আজকে প্রথম তো স্যার, একটু আজকে প্রথম। আচ্ছা দেখবো। স্যার 46 দাও আছে স্যার। কয়টি কি আকরাম হোসেন? জি স্যার। হ্যাঁ বুঝি তো। আচ্ছা লাস্ট স্লাইড আজকে, factors affecting capabilities of computer programs related to finite element method. কম্পিউটার প্রোগ্রাম নিয়ে আমরা আজকে দেখলাম, এগুলোর ক্যাপাবিলিটি আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ সেই ফ্যাক্টর গুলো কি কি? এলিমেন্ট টাইপ অ্যাভেলেবল, যেমন যেটা বলতেছিলাম আমি, যে ধরেন এনসিস আর অ্যাবাকাস, এই দুইটার মধ্যে যদি সাপোজ কোনো পার্থক্য থেকে থাকে, যেমন অ্যাবাকাসে ধরেন একটা এলিমেন্ট বেশি আছে যেটা এনসিসে নাই, হইতে পারে, আমি জাস্ট অ্যাজিউম করতে বলতেছি, তখন এই যে আমি বুঝলাম যে
এই এলিমেন্টটা এখানে আছে, ওই এটাতে নাই। তার মানে যার মধ্যে ওই এলিমেন্টটা মডেল করা যায় তাহলে তার ক্যাপাবিলিটি বেশি, তাহলে এটা একটা ফ্যাক্টর। এলিমেন্ট টাইপটা একটা ফ্যাক্টর যেটা আমাকে কম্পিউটার প্রোগ্রামের ক্যাপাবিলিটি সম্পর্কে আইডিয়া দিচ্ছে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে টাইপ অফ অ্যানালাইসিস অ্যাভেলেবল। যেমন আমি এখানে কি স্ট্যাটিক করতে পারবো শুধু, নাকি স্ট্যাটিক ডাইনামিক সবই করতে পারবো? সাধারণত আমি যেগুলোর নাম বলছি এগুলো সবকিছু আসলে আপডেটেড, এবং এরা সবাই নিজেদেরকে সময়ের সাথে সাথে আপডেট করছে। সব অ্যানালাইসিসই তারা করতে পারে, কিন্তু হইতে পারে এরকম যে কোনো একটা সফটওয়্যারে শুধু স্ট্যাটিক করা যায়, ডাইনামিক করা যায় না। সো সেটা একটা ক্যাপাবিলিটির একটা ফ্যাক্টর, যে অ্যানালাইসিস কি কি দিয়ে করা যায়। ম্যাটেরিয়াল বিহেভিয়ার such as লিনিয়ার বিহেভিয়ার নাকি নন লিনিয়ার বিহেভিয়ার, দুইটাই কি করা যায়? যদি করা যায় তাহলে এটা একটা আমার ফ্যাক্টর যেটা দিয়ে কম্পিউটার প্রোগ্রামের ক্যাপাবিলিটি চেক করা যায়। দেন আসেন লোড টাইপস such as concentrated, distributed, thermal and displacement। বিভিন্ন ধরনের লোড দেয়া যায়। সব কিছু কি দেয়া যায়? থার্মাল লোড কি দেয়া যায়? এগুলো সেটেলমেন্ট কি দেয়া যায়? যদি যায় তাহলে okay। যদি না যায় তাহলে যার যায় তার ক্যাপাবিলিটি বেশি। ডাটা জেনারেশন such as automatic generation of nodes, elements and response। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে যেটা বোঝানো যাবে। ধরেন ইট্যাপস এ আমরা যেটা করতেছি ডাটা জেনারেশন, আমরা কিন্তু ইট্যাপস এর নোড যখন দেই, যেমন শুরুতে যখন ইন্টারফেস আসে কি বলে আমি এক্স এ কয়টা গ্রিড দিব, ওয়াই তে কয়টা গ্রিড দিব, কত তলা বানাবো, সবই যখন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সে অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছে না নোড? জি স্যার। এইটা হচ্ছে ডাটা জেনারেশনের ফ্যাসিলিটি। তো সাইজমোস্ট্রাক্টের যেটা কথা বললাম আমি, সাইজমোস্ট্রাক্টেও কিন্তু এই ডাটা জেনারেশন করা যায়, বাট ওটা ওরা মনে হয় ভার্সনে রাখছে, প্রফেশনাল ভার্সনে বিল্ডিং মডিউল দিয়ে করতে হয়। স্টুডেন্ট ভার্সনে ডাটা জেনারেশনটা নিজে নিজে করতে হয়। অর্থাৎ নোড টু নোড আপনাকে প্রথমে নোড ডিফাইন করতে হবে, দেন এলিমেন্টকে কানেক্ট করতে হবে। মানে সাইজমোস্ট্রাক্ট যদি আপনি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত করেন, ফাইনাইট এলিমেন্টের একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন, কারণ ওখানে নোড আছে, নোডকে নোড বলে, এলিমেন্টকে এলিমেন্ট বলে, এলিমেন্টকে কানেক্ট করে, এলিমেন্টকে ডিসক্রিটাইজ করে, সবকিছু ওরা করে। ফাইনাইট এলিমেন্টের ল্যাঙ্গুয়েজ গুলো তারা ইউজ করে। প্লটিং such as original and deformed geometry and space and temperature control। এই যে আমি যখন প্লট করব সবার শেষে আমার কাজ শেষ, এখন আমি স্ট্রেস প্লট করতে চাই, তখন এই যে আমি শুরুতে যখন দেখাইছিলাম, আমি যদি একটু দেখাই, এই যে এই ফিগারটা এখানে দেখছেন না, কিছুটা নীল কালার, কয়েকটা সবুজ কালার, হলুদ কালার, লাল কালার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এগুলো কি জানেন? এগুলো স্ট্রেসের কালার। স্ট্রেসের ভ্যালুর উপরে কালার ঠিক করে। যেমন যেটা রেড কালার সেটা সবচেয়ে বেশি স্ট্রেস, যেটা নীল কালার সেটা সবচেয়ে কম স্ট্রেস, এই টাইপের করে। এখানেও ঠিক একই রকম, দেখেন যে রেড কালার স্ট্রেস বেশি বা হিট বেশি, এটা তো হিট ট্রান্সফার। এই যে এই জিনিসগুলো প্লটিং, এটা হচ্ছে প্লটিং এর একটা পোরশন। স্যার এটা কোন সফটওয়্যারটা দেখাচ্ছেন স্যার? এই ফিগারটা কোন সফটওয়্যার? এইগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া ছবি, এগুলো কোন সফটওয়্যার আমি জানি না। আচ্ছা তো আচ্ছা সব সফটওয়্যারে ইন্টারফেস আছে, লাস্টে প্লটিং যখন করে তখন ফিগার দেখা। স্ল্যাবের ডিজাইন যখন লাস্টে দেয় ওইটাই এরকম আসে আর কি স্যার। হ্যাঁ, এই ট্যাপস এরকম করে দেখা যায়। জি এই স্যার। ট্যাপসেরও স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখা যায়। এটা আসছে, আগে ছিল না, বর্তমানে এই ট্যাপস এরকম আরো সুন্দর করে করছে। আগে যখন 7-9 ভার্সন ছিল তখন অত ইয়ে করে দেখানো যেত না, যখন ব্ল্যাক ছিল। এখন না, এই ট্যাপসের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আগে কিন্তু ব্ল্যাক ছিল। স্যার এই টিপস 18 আসছে, এটা অনেক খুব আরো অনেক উন্নত হয়েছে, এটাতে অনেক কিছু দেখা যায় স্যার এই টিপসে 18 এ। যত যাবে এটা আরো এইভাবে বাড়তে থাকবে। হ্যাঁ স্যার, রডগুলো দেখা দেয়, মানে আমার সেকশনে বিমের সেকশনে কয়টা রড আছে পুরো এস্টিমেট করা যায়। ডিটেইলিং। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট বিহেভিয়ার such as small and large displacements and buckling। হ্যাঁ, এই ডিসপ্লেসমেন্ট বিহেভিয়ার গুলো কিন্তু ক্যাপাবিলিটি নির্দেশ করে। সিলেক্টিভ আউটপুট such as selected nodes, elements and maximum or minimum values। কতগুলো সিলেক্ট করা যায়, কখনো কখনো দেখা যাচ্ছে কোনো ভার্সনে আমাকে বলে দিচ্ছে 100-র বেশি ইউজ করতে পারবো না,
বিশেষ করে স্টুডেন্ট ভার্সন বা যেগুলো অনলাইন ফ্রি ভার্সন থাকে এখানে ওই ধরনের লিমিটেশন থাকে। পারচেজ ভার্সন যেগুলো সেখানে আর কোনো লিমিটেশন দেয় না। তো এই জিনিসগুলো কিন্তু কম্পিউটার প্রোগ্রামের ক্যাপাবিলিটি নির্দেশ করে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। বেশি কিছু আজকে পড়াই নাই, যদি আসলে আমরা পুরো ক্লাসটা পার করলাম, আস্তে আস্তে জিনিসগুলো বোঝার চেষ্টা করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বুঝা গেছে যা যা বলছি? জি স্যার, বোঝা গেছে। আপনি খুব ইজিলি বুঝাইছেন স্যার, চেষ্টা করছেন স্যার। থ্যাংক ইউ স্যার, সেই জন্য মোটামুটি বুঝতে পারছি স্যার। আর কয়েকটা ক্লাস করলে আরো বুঝবো ইনশাআল্লাহ, আশা করি। স্যার এখনো ফিনিট এলিমেন্টের যে যে আমরা কম্পিউটার ইউজ করব, তাহলে কোন সফটওয়্যারটা ইউজ করতে হবে স্যার? ইউজ করতে আসলে আমরা ওভাবে করে এই যদি এই ইয়ার কথা বলি, আমরা সাধারণত পরের দিকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্টটা হবে ম্যাটল্যাবে। ম্যাটল্যাবে? হ্যাঁ, ওখানকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিছু শিখতে হবে। আর ওই এনসি সার্ভাকাসটা অনেক একটু টাফ হয়ে যাবে এই লেভেলে কাজ করা, তো ওইটা আমি এখন দিচ্ছি না। তবে ম্যাটল্যাবে কিছু প্রোগ্রামিং করে আপনারা জমা দিতে পারেন। তো ম্যাটল্যাবটা ইন দ্য মিন টাইম শিখতে পারেন অনলাইনে দেখে দেখে, এটা সহজ কিছু কোড আছে। অর্থাৎ আমরা যদি একটা প্রবলেম ইট্যাপসে সলভ করি, সেম প্রবলেমটা যদি আমরা ম্যাটল্যাবে কোডিং করে করি তাহলে কিভাবে করা যায়, এগুলো আমরা আসলে এখন পুরোপুরি বুঝতে পারবো না। আমরা যখন সামনের দিকে আগাবো এগুলো ক্লিয়ার হবে। স্যার ম্যাটল্যাবটা তো আমরা টোটালি নলেজ নাই এখন, ওই এত ডিটেইলে কি আমরা কোডিং করে পারবো? হ্যাঁ, ওই জন্য আমি এখন কিছু দিচ্ছি না। ওই জন্য জি স্যার। আমরা আগে পড়াই, ওটা পরে দেখা যাবে। ওকে স্যার। সফটওয়্যারের ইউজটা আমরা আগে থিওরি বুঝতে হবে। জি স্যার। সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে, কি প্রসেসে সলভ করে, এটা আগে বুঝতে হবে, জি স্যার। পরে ওগুলো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 27 জন। স্যার 42 का अटेंडेंस দেওয়া হয়েছে 42 অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি স্যার। না দিলে দেওয়া হয়নি। 42 স্যার। জি স্যার 30 মোহাম্মদ ফাইসাল। যারা দিবেন তাদের আর দেওয়ার দরকার নাই। জি স্যার। ঠিক আছে স্যার, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আমি কি লিভ নিব? আমি তাহলে স্যার লিভ নিব স্যার? হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা সবাই ওই ইয়াতে জয়েন করেন। তখন কি জয়েন করছেন গ্রুপটাতে? না স্যার, জয়েন আমরা তো করতে পারবো না, আমাদেরকে তো করতে হবে জয়েন। স্যার আমি জয়েন করে নেব স্যার। আমি জয়েন করে নেব স্যার, সবাইকে আমি জয়েন করে নেব স্যার। ওকে এখনই জয়েন করাই দেন। হ্যাঁ, জি স্যার, আমি জয়েন করে নিচ্ছি স্যার। ওকে রাজন ভাই, থ্যাংক ইউ। আর স্যার লিভ নিব? স্যার লিভ নিব। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। লিভ নিচ্ছি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম।